আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা রোড ট্রান্সপোর্ট নিয়ে আলোচনা করতে এখানে ব্রেনের প্রোগ্রামে এসেছি। আমাদের সাথে আছে দুজন গেস্ট। একজন হচ্ছে মিস্টার রাশেদ ইসলাম, উনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিজনাল ডাইরেক্টর এসডিআর ইঞ্জিনিয়ারিং ইনকর্পোরেশন, অ্যান্ড মিস্টার ধ্রুব আলম, উনি ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার অ্যান্ড প্রজেক্ট ডিরেক্টর, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অ্যান্ড অথরিটি। তো আজকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব যে আমাদের বাইরের বহির্বিশ্বের সাথে ঢাকার কি কি সমস্যা আছে এবং কোন কোন ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা রাশেদ ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন, ঢাকাতে অনেকদিন পরে আসলেন, কেমন দেখলেন? অনেকদিন পরে আসলাম ডেফিনেটলি, কিন্তু মানে অ্যাজ আ ট্রান্সপোর্টেশন প্রফেশনাল কিছু কিছু জিনিস আই থিঙ্ক দেখলাম। নতুন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস হয়েছে, কিন্তু বেসিক আমার ব্যাকগ্রাউন্ড যেটা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, ওইসব জায়গায় খুব একটা প্রগ্রেস এবার এখনো দেখলাম না। আই থিঙ্ক আমাদের অনেক রাস্তায় অনেক গাড়ি, ডিফারেন্ট মোডস অফ ট্রান্সপোর্টেশন, কিন্তু কিছু বেসিক জিনিসগুলো এখনো ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য যেগুলা নেসেসারি সেগুলা এখনো দেখলাম না। অ্যাজ আ রেজাল্ট আই থিঙ্ক কনজেশন ইজ স্টিল অনেক ট্রেমেন্ডাস, অ্যাভারেজ স্পিড ইজ ভেরি লো। আর যেখানে দেখলাম যে রাস্তার প্রপার ইউটিলাইজগুলো এখনো হচ্ছে না। ট্রাফিক সিগন্যাল, ইন্টারসেকশন প্রপার, ওই জায়গাগুলোতে মেজর সোর্স অফ কনজেশন। ওই জায়গাগুলো যদি ঠিক না করা যায়, আমাদের পাবলিক রাইট অফ ওয়ে এগুলো যদি প্রপারলি ইউটিলাইজ না করা যায়, দেন আমাদের এই অ্যাভারেজ স্পিড এগুলো পারবে না, সেফটি এগুলো পারবে না, এবং কনজেশনটা ওইসব জায়গা থেকে প্রপাগেট হবে। এই জিনিসগুলো আই থিঙ্ক নতুন কিছু না। এই জিনিসগুলা সারা বিশ্বে যদি দেখেন সবখানে হচ্ছে যে টু কিপ দ্য ডিসিপ্লিন থ্রু দোজ ইন্টারসেকশন, কিন্তু আমাদের এখানে সেটা নাই। ইন্টারসেকশনের লাইটগুলো এখনও আই থিঙ্ক মোস্টলি নন এক্সিস্টেন্ট। Traffic police আছে, I think they are the one that are maintaining, but they're not sophisticated enough, they're not talking to each other. যেখানে একটা ইন্টারসেকশন আর নেক্সট ইন্টারসেকশন একটা কোঅর্ডিনেশন থাকলে ট্রাফিকগুলো মুভ করতে পারবে, তখন কনজেশনটা ইজ হয় এবং মোর ট্রাফিক হ্যান্ডেল করা যায়। একটা জিনিস আমি আগেও বলেছি, সবসময় বলি যে আমাদের মেজর থরোফেয়ারগুলোতে রাস্তা কিন্তু মোটামুটি চওড়াই আছে, কিন্তু আপনি যদি একটা ড্রোন ফুটেজ দেখেন বা গুগল আর্থে ফুটেজ দেখেন, দেখবেন যে ধুলাবালি তো আছে, রাইট? ধুলাবালির একটা দেখবেন যে ফুটপাথ, সাইডওয়াকের পাশে জায়গাটা কিন্তু ইউটিলাইজ হয় না। আমরা মোটামুটি একটা লেন কি দেড়টা লেন ইউজ হয়, এবং যখন ইন্টারসেকশনে আসি, যারা রাইট টার্ন নেবে তারা বিভিন্ন জায়গা থেকে আসতেছে, সো ওই ক্যাপাসিটিগুলা প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। সো এই জন্যই আই থিঙ্ক আমাদের বটলনেকগুলো ক্রিয়েট হচ্ছে, এবং মেজর থরোফেয়ারে আমরা প্রপার ট্রাফিক ফ্লো থিওরি যেগুলো থাকে, যেগুলো অ্যাপ্লাই করা সম্ভব, সেগুলো হচ্ছে না। কিছু কিছু জায়গায় আই থিঙ্ক আমরা বাস সার্ভিসগুলা আই থিঙ্ক দে আর আ মেজর সোর্স অফ কনজেশন। আই থিঙ্ক যেমন যাত্রী তোলার জন্য দেয়ার ইজ আ হিউজ কম্পিটিশন, সো ওই কারণে দেখা যায় যে তারা যাত্রী তুলছে, আবার দে আর কামিং টু দ্য rightmost lane and it's creating a lot of রাস্তা ব্লক করে দিচ্ছে, এবং they really don't care. So ওইসব কারণে I think আমার মনে হয় যে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে। আর ঢাকা শহর কিন্তু খুব একটা ডিস্টেন্স ওয়াইজ খুব একটা বড় সিটি না, এবং আমাদের মানুষজন কিন্তু যারা ট্রিপগুলো আছে, অ্যাভারেজ ট্রিপগুলোও হয়তো বা খুব বেশি না, কিন্তু রাস্তায় দেখবেন যে বিদেশেও যেটা হয়, এখানেও আমার মনে হয় করা সম্ভব যে আমাদের ফুটপাথগুলা এগুলো যদি আমরা এনহ্যান্স করতে পারি, চওড়া ফুটপাথ, হকার ফ্রি ফুটপাথ, এবং ফুটপাথগুলো যদি এমনভাবে করা যায় যে ওখানে কোনো ইম্পিডেন্স নাই, তাহলে কিন্তু মানুষজন হাঁটবে রাদার দেন একটা রিক্সা বা স্কুটার বা গাড়িতে বসে যে ডিস্টেন্সটা যেতে তাদের 25 মিনিট লাগবে, সেটা হয়তো বা হাঁটলেও অনেক তাড়াতাড়ি যাওয়া সম্ভব কনজেস্টেড টাইম। সো ওই জিনিসগুলো যদি একটা হোলিস্টিকলি দেখা যায় যে আমাদের পাবলিক রাইট অফ ওয়ে, যেটা প্রাইভেট প্রপার্টি টু প্রাইভেট প্রপার্টি, যেটা গভর্নমেন্ট ওন করে, ওই জায়গাগুলোকে আমরা কীভাবে রিপারপাস করে স্পিডটা বাড়ানো যায়, সেফটি বাড়ানো যায়, এবং ট্রাফিক টেকনোলজির উপর ডিপেন্ড করে যদি আমরা ফ্লোটা বাড়ানোর চেষ্টা করি, আই থিঙ্ক আমার মনে হয় যে এনহ্যান্স করার উপায় আছে। যাই হোক, ভাইয়ের কাছ থেকে একটা কথা আসলো যে আমরা অনেক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি গত 15 বছরে। গত 15 বছর আসলে উন্নয়নের ছিল, এই উন্নয়ন আসলে কতটুকু কাজে লেগেছে? আমরা ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সমস্যা আসলে ওটাই যে আমরা আসলে ফোকাস করি ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে, অ্যান্ড আসলে
সোজা বাংলায় বলতে গেলে যে আমাদের আসলে একটা ব্রিজ বা কিছু পিলার, মানে আসলে যেটা খোলা আমার পিলার বলি, ওগুলো না দেখা গেলে আমরা মনে করি যে উন্নয়ন হয়নি। তো আনের মধ্যে চোখে দেখতে হয়, ট্যাঞ্জিবল কিছু আসলে দেখতে হয়, সেটাকে আসলে একটা পলিটিক্যাল সুগার কোটিং করা হয় যে দিস ইজ ডেভেলপমেন্ট, অ্যান্ড সেই ইমপ্রুভমেন্ট করা হয় আসলে। তো আমাদের ওটাই হয়েছে, একটা এক্সপ্রেসওয়ে হয়েছে, এখানে মেট্রো হয়েছে। এক্সপ্রেসওয়ের ইম্প্যাক্ট নেক্সট টু নাথিং, আসলে কিছুই না। তো এবং ওটা আসলে প্রয়োজনীয়তা কতটুকু সেটাও আসলে দেখার বিষয়, বিকজ দ্যাট এক্সপ্রেসওয়ে উইল অনলি সার্ভ ফিউ মানে প্রাইভেট ভেহিকলস, আর কিছুই না। ওটাতে নানা ধরনের কথা বলা হয় যে এখানে হয়তো ফ্রেট উঠবে, ট্রাক উঠবে, ট্রাক তো মানে সাপ্লাই ম্যানেজমেন্ট ঢাকা শহরের ভেতরে, আপনার কারওয়ান বাজারে, তেজগাঁতে, ফিউ এরিয়াস, আপনার দয়াগঞ্জে, মানে সেই জায়গাগুলো দিয়ে এক্সপ্রেসওয়েটা যাচ্ছে, র্যাম্প নেই তো। সো আসলে এবং সেই প্রপার প্ল্যানিংও নেই যে একটা ফ্রেট ম্যানেজমেন্ট প্ল্যান থাকবে, যে প্ল্যানিং সহজে আসলে এই জিনিসটা করা হবে তা না। ওটা আসলে এক্সপ্রেসওয়ে করার জন্য করা, অ্যান্ড অলসো ধরেন যে একটা হিউজ ইনভেস্টমেন্ট অন মেট্রো। তো মেট্রোতে আসলে ইনভেস্টমেন্ট সেটা সাকসেসফুল, ভেরি সাকসেসফুল, বাট ঢাকায় যদি 4 কোটি ট্রিপ হয়, তার 4 লক্ষ ট্রিপ নেয় মেট্রো রেল পার ডে ম্যাক্সিমাম। তো এটা কিছুই না, ভেরি ইনসিগনিফিকেন্ট, এর ইম্প্যাক্ট আসলে ভেরি ইনসিগনিফিকেন্ট। সো আমরা আসলে ওই জিনিসগুলোকে আসলে মানে কি বলবো, ওভারলি হাইপড দেয়া হয়েছে যে আসলে আমাদের এক্সপ্রেসওয়ে হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে, আরো মেট্রো রেল আসবে। মেট্রো রেল আপনার 5টা মেট্রো রেল করবার পরিকল্পনা আছে। এর মধ্যে লাইন 5টাকে দুভাগ করা হয়েছে, 5 সাউথ অ্যান্ড নর্থ। তো 5টা আসলেও এই টোটাল রাইডারশিপ মানে দিয়ে এটা টোটাল ট্রিপ শেয়ার হবে 20%-এর বেশি না। সো আপনি চিন্তা করে দেখেন, 5টা মেট্রো রেল, একটা মেট্রো রেলে আপনার খরচ পড়ছে 33,000 কোটি টাকা, 33,000 কোটি টাকা। পরেরগুলো আরো এক্সপেন্সিভ, বিকজ সাম অফ দেম আর আন্ডারগ্রাউন্ড। তো 50,000 crore টাকা বা এরকম 70,000 কোটি টাকার কাছাকাছিও যাবে কয়েকটা, যেটা ফুল আন্ডারগ্রাউন্ড। সো এরকম আপনি 5টা করছেন বাংলাদেশের মতো একটা ইকোনমির উপর দিয়ে, একটা শহরে জাস্ট। তো করার পরে আপনি সেই শহরের 20% ট্রিপ ক্যাটার করছেন উইথ অল দিস ইনভেস্টমেন্টস। অ্যান্ড অলসো আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের ট্রিপ লেন্থ গুলো হচ্ছে মোস্টলি ঢাকা শহরে 2 কিলোমিটারের নিচে। শহরই ছোট, আমাদের শহর খুব ছোট, এক মাথা থেকে আরেক মাথা বলতে গেলে উত্তরটাকে বাদ দিলে 6-7 কিলোমিটার। তার মধ্যে ভেরি নর্মাল যে একটা ট্রিপ আসলে 2 কিলোমিটারই হবে, এর বেশি হবে না। এবং 2 কিলোমিটার আসলে আমরা দেশে থাকলে ফুটপাতের অবস্থা খুব খারাপ বলে হাঁটতে পারি না, বাইরে গেলে আমরা 2 কিলোমিটার হেঁটেই, 1 কিলোমিটার তো মানুষের হাঁটার ডিস্টেন্স ডেফিনেটলি। সো আমরা মেট্রো দিচ্ছি এন্ড এভরিথিং দিচ্ছি, মেট্রো দিচ্ছি, কিন্তু আবার টিওডি বাদে, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট যেটা, সেটা বাদ দিয়ে আমরা সেই প্ল্যান আমরা করিনি, চিন্তাও করিনি। সেটা কিছু হচ্ছে, মানে আমার মনে হয় আই ডোন্ট নো, মানে এই 2024-এ এসে বাংলাদেশ উড বি প্রবাবলি দ্য অনলি কান্ট্রি হু ডিজাইনস এন্ড বিল্ডস মেট্রো ফার্স্ট, দেন প্ল্যানস ফর টিওডি। মানে সো এই জিনিসগুলো আমরা আসলে করছি, এবং আমাদেরকে যারা আছেন তারাও, মানে যারা আসলে ডেভেলপিং পার্টনার্স বা তারাও কিন্তু আসলে গাইড যে প্রপারলি দিয়েছেন আমি জানি না, হয়তো কি করেছেন আমি জানি না। আমাদের এখানেও যারা প্ল্যানার্স বা যারা কাজ করছেন, যে আসলে টিওডি ছাড়া আগে মেট্রো কোনো প্রয়োজনই নেই। এখন মেট্রো আসলে পাচ্ছে, প্রচুর রাইডারশিপ এন্ড এভরিথিং পাচ্ছে, কিন্তু যে শহরে ট্রিপ লেন্থ 2 কিলোমিটার ট্রাভেল করার জন্য কেউ মেট্রোতে ওঠে না, নোবডি। আপনি যখন বলবেন যে আসলে ঢাকা শহরে এত অটো রিক্সা কেন, এত ব্যাটারি চালিত রিক্সা কেন, কারণ আমার ট্রিপ 2 কিলোমিটার, দ্যাটস হোয়াট উই নিড। মানে আসলে আমার ডিমান্ড আসলে ওটাই চাচ্ছে। তো সেটাকে আমি কিভাবে মিটিগেট করতে পারি? আচ্ছা, অটো মানে 4 কোটি ট্রিপকে তো আমি সবগুলোকে রিক্সা দিয়ে কভার করতে পারবো না। সো লেটস ব্রিং ইন স্মলার বাসেস, হিউম্যান হলার্স, বাস নেটওয়ার্কস এন্ড এভরিথিং। কিন্তু আমার কিন্তু ওই মানে আমার চিন্তা ভাবনা কিংবা প্রপার প্ল্যানিংটা সেদিকে না। আমার প্ল্যানিং হচ্ছে, আমি মানে মেট্রোকে আমরা ধরে নিয়েছি যে এটা প্যানাসি, আমি 5টা মেট্রো ফেলে দেবো, সব সলিউশন হয়ে যাবে। আমি জানি না আমার ট্রিপ প্ল্যান কি, মানে আমি জানি, কেউ শুনছে না। আমার নিজের একটা এক্সপেরিয়েন্স আছে।
আমি একবার আশুগঞ্জ প্রজেক্টে গেছিলাম, তো রাত্রেবেলা 7:30 8টার দিকে আমি আশুগঞ্জ থেকে রওনা দিচ্ছি। দ্যাট টাইম আমার এক ফ্রেন্ড ব্যাংকার, সে হচ্ছে মতিঝিল থেকে মোহাম্মদপুরে রওনা দিচ্ছে এবং আমি আশুগঞ্জ থেকে তার আগে পৌঁছে গেছি। তো এনিওয়েজ, সো ঢাকার এভারেজ স্পিড 4.8 কিলোমিটার, আপনি বললেন যে খুবই স্লো, তো এটাকে হচ্ছে কি বাড়ানোর কোনো উপায় আছে এই প্রেজেন্ট সিচুয়েশনে? মানে বাড়ানোর ডেফিনেটলি উপায় আছে, কিন্তু আই থিঙ্ক ধ্রুব একটা সুন্দর কথা বলছে যে আমরা উই ডু থিংস উইদাউট থিঙ্কিং অফ দ্য ওভারঅল হোলিস্টিক প্ল্যানিং এফোর্ট, রাইট? ঢাকায় অনেক কিন্তু ট্রাফিক মিটিগেশন মেজার্স নেওয়া হচ্ছে জাস্ট টু অন আ রিঅ্যাক্টিভ বেসিস, যে আমি এখানে এটা করলাম, ঠিক আছে, টেম্পোরারি সলিউশন হলো, কিন্তু লং টার্ম এটার ইমপ্লিকেশনটা কি ওভারঅল ট্রাফিক ম্যানেজমেন্ট, ওই জিনিসগুলো আমার মনে হয় না থিঙ্ক থ্রু করা হয়, যেটা ওভারঅল হোলিস্টিকলি হাউ ক্যান ইট বি পসিবল। একটা জিনিস এক্সাম্পল আগেও ছিল, 10 বছর 15 বছর আগেও ছিল, এখনও সেম। আপনি যদি এয়ারপোর্ট রোড, মিরপুর রোড এইসব জায়গায় দেখেন, মানে লট অফ পিপল ডোন্ট ফলো দ্য রুলস, কিন্তু আবার ক্যান্টনমেন্টের ভিতরে গেলে কিন্তু এভরিবাডি ইজ ফলোইং অন দেয়ার লেনস, সবাই ফুটপাতে হাঁটছে। সো আই থিঙ্ক উই হ্যাভ বোথ সাইডস অফ দ্য স্টোরি। আমাদের যেটা দরকার, যে মানুষজনের একটা ফিলসফিক্যাল চেঞ্জ দরকার, যে কেন মিটিগেশন দরকার, কেন ট্রাফিক রুল ফলো করা দরকার, কেন কনজেশন মিটিগেশনটা দরকার, এটা বেনিফিটটা কাদের, এই জিনিসটা যদি আমরা ইন্ডিভিজুয়াল লেভেল থেকে যদি চিন্তা না করি, তখন আই থিঙ্ক এইসব রুলসগুলো চাপায় দেওয়ার রুলসগুলো ইজ প্রবলি বি মানে ডিফিকাল্ট। এখন কেন আমার ট্রাফিক রুল ফলো করলে যদি স্পিড বাড়ে, কনজেশন করে, আমার বেনিফিট কি? আমি অফিসে যাব রিলায়েবল টাইমে, আমি বাসায় আসতে পারবো, আমি আরও অনেক কিছু কাজ করতে পারবো, যেটা আমার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে, এবং আমার বেসিক্যালি আই ক্যান বি লট মোর প্রোডাক্টিভ। ওই জিনিসগুলো আমরা চিন্তা করি না, আমরা জাস্ট মানুষজন জাস্ট হ্যাজ অ্যাকসেপ্টেড দিস, যে এইভাবে দিস ইজ দ্য নর্ম অফ লাইফ, বাট এটা একটা নর্ম অফ লাইফ হতে পারে না একটা মেগা সিটিতে। আই থিঙ্ক দেয়ার ইজ লট অফ থিংস দ্যাট উই ক্যান ডু। সো ওই জিনিসগুলো আবার প্ল্যানিং লেভেল এবং এনফোর্সমেন্ট লেভেল থেকেও আমাদের দেখতে হবে, যে রাস্তাঘাটে যে ট্রাফিক ফ্লিট আছে, আর দে সেফ এনাফ, আমাদের যে টেকনোলজি দ্যাটস অ্যাভেলেবল, এগুলা কেন আমরা, ধ্রুব বললো 50,000 কোটি টাকা দিয়ে এমআরটি আসছে, এই 1 fraction অফ দ্য টাইম টাকা দিয়ে আমরা কিন্তু মডার্ন ট্রাফিক সিগন্যাল সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারি ভেরি কুইকলি, ভেরি ইজিলি। এখন তো আগের মতো না, যে আগে যখন আমরা ডিজাইন করতাম ফাইবার অপটিক দিয়ে কানেক্টিভিটি করতে হতো, এখন আসলে দরকার নাই। নেটওয়ার্ক মেশিং দিয়ে আমরা উই ক্যান কানেক্ট অল অফ দ্য সিগন্যাল, উই ক্যান অপারেট ইট। এবং অনেকে বলে যে অনেকে বলে যে বাইরের এইসব কনসেপ্ট আমাদের দেশে চলবে না। আমি তখন বলি যে আই ডিসএগ্রি, যে ক্যান্টনমেন্টের ভিতরে চলছে, কেন চলবে না? আমরা যদি এটা মানুষজনকে শিখাই, একটা প্রপার এডুকেশন ক্যাম্পেইন দিয়ে, যে দিস আর দ্য বেনিফিটস, এভাবে চললে, মানে এখনকার যুগে অনেক মডেলিংয়ের মাধ্যমে, সিমুলেশনের মাধ্যমে আপনি দেখাতে পারবেন যে দিস ইজ দ্য বেনিফিট ট্রুলি বিফোর অ্যান্ড আফটার সিচুয়েশন। এবং দ্যাটস হোয়াট উই ডু আউটসাইড কোনো মেজর প্রজেক্ট করতে হলে, যে এই জিনিসগুলা কেন আমরা করছি, একটা বেনিফিট কস্ট অ্যানালিসিস, মানুষের ডিলে কম, যেটা পার্সোনাল কনজেশন রিলেটেড ডিলে, সেগুলো যখন কমছে, তখন দে ক্যান সি দ্য বেনিফিট অফ ইট। ওগুলো যদি ক্যাম্পেইন করা যায়, আমার মনে হয় যে লট অফ থিংস উই ক্যান ইমপ্রুভ। আরেকটা জিনিস যেটা আমাদের বাস চালকরা, ড্রাইভার চালকরা, তাদের কোয়ালিফিকেশন, ওই জিনিসটার উপরে একটু জোর দেওয়া দরকার, যে আমরা যে একজন যখন ড্রাইভার লাইসেন্স পায়, আর দে রিয়েলি কোয়ালিফাইড টু অপারেট দ্য ভেহিকল অর না। এবং এগুলা এখন ধ্রুব বলতে পারবে, আমার নলেজ ওরকম নাই, যে ওখানে হাউ দ্য প্রসেস ইজ, আর দে ট্রুলি বিং টেস্টেড থ্রু ফর দ্য ড্রাইভার টেস্টিং অর নট। এখন অনেক জায়গায় সিমুলেশন বেসড টেস্টিং আছে, দে ক্যান টেস্ট দ্যাট ওকে দে কোয়ালিফাই টু পাস দ্যাট অর নট। ওইসব জিনিসগুলা করলে, মানে যদি একটা ফ্লিট অপারেট করে বেস ফলোইং দ্য ট্রাফিক রুলস, একটা সিগন্যাল সাথে কথা বলবে, এবং একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার থেকে যদি ওগুলো আমরা কন্ট্রোল করতে পারি, আই থিঙ্ক আমাদের স্পিড বাড়ানো সম্ভব। সো এবং আই থিঙ্ক ধ্রুব হ্যাড a great point about ট্রিপ লেন্থ। এগুলো কিন্তু আসলেই খুব বেশি না। মানে আমাদের এখন ধানমন্ডি এরিয়া একটা সিটি উইদিন আ সিটি, গুলশান বনানী সিটি উইদিন আ সিটি, মিরপুর সিটি উইদিন আ সিটি। মানুষজন দে ক্যান ডু এভরিথিং, হ্যাঁ, ক্লাস্টার হয়ে গেছে। মানুষজন, হ্যাঁ, কাজের জন্য হয়তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়,
কিন্তু অন্যান্য আনুষঙ্গিক যেগুলা they can do it within that. So একটা মেট্রো রেল যদি হয়, যেটা বললো যে আপনি 1 মাইল ট্রিপের জন্য আপনি হেঁটে, আমরা যেটা বলি লাস্ট মাইল, একটা ট্রানজিট লাইনে লাস্ট মাইল, এখন লাস্ট মাইলেই যদি আপনার ডেস্টিনেশন হয় তা আপনি কেন মেট্রো রেলে উঠবেন, তারপরে নামবেন আবার একই। সো ওই জিনিসগুলো একটু হোলিস্টিকলি চিন্তা করলে আমার মনে হয় যে এনহ্যান্স করা সম্ভব। সরকারি কি এটা নিয়ে কোনো প্ল্যান আছে, যেটা হচ্ছে মানে আমরা এই স্পিডটা কিভাবে বাড়াতে পারি? কারণ হচ্ছে আমি আসলে গত 5 বছরের ডাটা দেখছিলাম, প্রতি বছরে আসলে এটা কমছে। না, এখন যেটা হচ্ছে জানা গেল যে অ্যারাউন্ড 4.8 কিলোমিটার, তো মানুষের হাঁটার গতি আসলে 5 কিলোমিটার। তো মানুষ মানে কোনো জায়গা হলে আসলে হেঁটেই গেলে ভালো। আমিও যখন আসলে আজকে সকালে আসার সময় আপনার ওই কারণ বাজার ওখানে দেখলাম জ্যাম, আমার একটু লেট হয়ে গেল, আমি ওখান থেকে নেমে উবার থেকে নেমে হেঁটেই চলে আসলাম এই পর্যন্ত। সো মানে আসলে হেঁটে আসাটা আগে আসতে পেরেছি। তো এই সরকারের প্ল্যান আছে, কিছু কাজ করছে, যেমন বর্তমান এই অন্তর্বর্তী সরকার এসেই যেটা শুরু করলেন যে ওনারা একটা করিডোরে অন্তত 22টা ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যালগুলোকে রিভাইভ করার চেষ্টাটা। তো এতে যে খুব উপকার হবে তা না, এতে যে আসলে সলিউশন হবে তা না, বাট জাস্ট স্টার্টিং সামথিং। মানে সিগন্যাল ছাড়া একটা শহর চলছে, এটা যে কেউ এসে দেখলেই, মানে একটা রাস্তার একটা আরবান সিট মানে আরবান করিডোরের একটা অন্যতম শর্ত হচ্ছে যে আচ্ছা এখানে সিগন্যালাইজ ইন্টারসেকশন থাকবে। আমার সিগন্যালই কাজ করে না, পুলিশ যেটা হাত নাড়ানাড়ি করে ওটাকে আসলে সিগন্যালিং, মানে ওটাকে ট্রাফিক কন্ট্রোল বলা উচিত না। ওটাকে রাস্তার একটা মুদি দোকান যদি রাস্তার সামনে জ্যাম দেখে তাকে এনে দাঁড় করিয়ে দিলেও উনি যে হাত পা নেড়ে চেড়ে নানা ধরনের কাজ করবেন, পুলিশও ঠিক তাই সেই কাজটাই করে, ডাইনে যান বায়ে যান এই জাতীয় আর কি। এটাকে কেউ ওই এইটার কোনো ট্রেনিং হয় না, ওই যে হাত পা নাড়ানাড়ি এগুলো মানে আই ডোন্ট নো 100 বছর আগে প্রবাবলি, মানে সিগন্যাল 30s চলে আসছে, আমরা আসলে কোথায় আছি। অ্যান্ড মানে মানুক না মানুক, মানে আমি যদি বলি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথা বাদ, মানুক না মানুক অন্তত সিগন্যাল জলে কাজ করে। আমার দেশে মানে সিগন্যাল নাই ফর লাস্ট অ্যাবাউট 30 years। আমরা এমন একটা ব্যবস্থা করেছি যে সিগন্যাল একটা জিনিস হচ্ছে যে সিগন্যাল হ্যাজ বিকাম সামথিং অফ এ জোক, মানে লাল বাতি জ্বললে আমরা যাই, এরকম একটা জোকের পরিণত হয়েছে। তো আমাদের পারসেপশনটা কোথায় গিয়ে দাঁড়াইছে আপনি চিন্তা করেন। এখন আমি সেটাকে ব্যাক করে আনাই তো আমার জন্য ডিফিকাল্ট, যে লাল দেখলে দাঁড়াতে হয়। বাচ্চারা হয়তো বইতে পড়ছে যে লাল দেখলে দাঁড়াতে হয়, কিন্তু কেউ মানছে না, উল্টা হাসাহাসি করছে যে লাল দেখেও দাঁড়াইছে। তো এইটা একটা চেষ্টা চলছে যে অন্তত, কিন্তু আমাদের একটা সমস্যা হচ্ছে, এটা আমি আপনার মানে লাস্ট 15 ইয়ার্সকেই আসলে এটার জন্য ব্লেম করবো, যে কোনো কিছু একটা কিছু দিয়ে মানে জিনিসটাকে সলিউশন করে দেয়। আমার এই সিগন্যালগুলোকে কাজ করাতে হলে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ডিমান্ড ম্যানেজমেন্ট। আমার প্রত্যেকটা ইন্টারসেকশনের মোস্টলি 95% আই উড রাদার সে এটার ক্যাপাসিটি এক্সস্টেড। ভি/সি রেশিও আপনার 2003 সালে বা 4 সালে যখন আসলে এসটিপি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান হয়, ওই সময়ই মোস্ট অফ দ্য ইন্টারসেকশনের আসলে আপনার ভি/সি রেশিও মানে ভলিউম বাই ক্যাপাসিটি রেশিও আসলে একের উপরে চলে গেলে সিগন্যাল আর ফেজিং ডিজাইন করা যায় না, সম্ভব না, ইটস ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। কিন্তু আমাদের এখানে অনেকেই আছেন তারা বলতেছেন যে সিগন্যাল আমি বসিয়ে দিচ্ছি, সিগন্যাল বসালে সলিউশন হয়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে। ইউ ক্যান ইউজ এআই অ্যান্ড হোয়াট এভার, অ্যান্ড এআই দিয়ে আপনি যা যা ভায়োলেশন হচ্ছে, ইনফ্র্যাকশন হচ্ছে, আপনি সেটাও ধরতে পারবেন। কিন্তু কি করবেন, একটা ইন্টারসেকশনে এক লেগে সারাদিনে 13,000 ভায়োলেশন হয়েছে এরকম দেখা যায়। কিন্তু মানে তারা কেন করছে, কি কারণে করছে, সেটা তো আসলে আপনাকে বের করতে হবে। আমাদের সমস্যাটা হচ্ছে ওই রাশিদ ভাই যেটা বললেন যে আমরা আসলে একটা এই ইয়েতে এক একটা সলিউশন বের করি এবং প্রতিটা সলিউশন আসলে রিঅ্যাক্টিভ, যে আচ্ছা এই করলে তো এখানে এটা হয়ে যাবে, তাড়াতাড়ি আমরা ওটা এখানে বসিয়ে দিই, এটা ঠিক করে দিই। যেমন ধরেন কোনো রাস্তা আমরা রিক্সা ছড়িয়ে দিই, কিন্তু রিক্সা আসলে সব অ্যাডহক বেসিস এবং সব হচ্ছে মানে ইটস সামথিং যে ক্যান্সার পেশেন্টকে প্যারাসিটামল দিয়ে বা পেইন কিলার দিয়ে জাস্ট ব্যথা কমায় রাখা। সো আমরা সিগন্যালের এই উদ্যোগটা নিয়েছি যে হ্যাঁ সিগন্যাল বসানো হবে, কিন্তু উই উইল নট গ্যারান্টি, ক্যান নট অ্যাকচুয়ালি, বুইটি কাজটা করছে। অ্যান্ড যে আসলে প্রত্যেকটা ইন্টারসেকশনে যে এটা কোনো বেটার ইমপ্রুভমেন্ট আসবে, বাট ইট উইল মানে অ্যাটলিস্ট একটা শৃঙ্খলার মধ্যে আসবে।
আর আরেকটা হচ্ছে যে দেন উই ক্যান মুভ টু দ্য সেকেন্ড স্টেজ, যে আসলে গাড়ি মানে আমরা যে করিডোরটা নিয়েছি সেটা এই বাংলা মোটর ফার্মগেট কারণ বা যে করিডোর, এখানে রিক্সা চলে না। তো তারপর আমার প্রাইভেট কার অনেক বেশি, তো আমার প্রাইভেট কার সরাতে হলে আমার চেষ্টা করতে হবে যে আমার যত বেশি পাবলিক ট্রান্সপোর্ট দেওয়া যায়। তারপরও ইটস বিকামিং রিয়েলি ডিফিকাল্ট। আমরা কি হচ্ছে আমাদের আসলে, যেটা ছিল যে একটা শহর যেখানে বেশিরভাগ লোক হাঁটে, ঢাকা ইউজ টু বি লাইক দ্যাট, এখনো প্রচুর লোক হাঁটে, আর কিছু লোক অল্প কিছু লোকের গাড়ি আছে আর কিছু লোক হয়তো বাস, এটা 80s 90s এর কথা বলছি। তো এখন আমাদের শহরটা পরিণত হয়েছে যে আসলে হাঁটা অনুপযোগী, অযোগ্য। যার যতটুকু সামান্য পরিমাণ অর্থ হলেও সে চেষ্টা করতেছে যে ইএমআই করে হলেও আমি একটা গাড়ি কিনবো আর একটা বাইক কিনবো, আদারওয়াইজ আমি তো চলতে পারছি না এই শহরে। তো সবচেয়ে হচ্ছে আপনি অন্য সব মডেলই মানে ট্রাফিক মোডের মানুষ বা ট্রাফিক মোডের মানুষকে আপনি টেনে টুনে বাসে উঠাতে পারবেন, গাড়িওয়ালাকে কোনোদিন আপনি বাসে উঠাতে পারবেন না। এটা ডোর টু ডোর সার্ভিস দেয়। মোটরসাইকেল এলাকাও পারবেন না, ডোর টু ডোর সার্ভিস দেয়। আপনি বাসার নিচে নামেন, উঠে একদম এক্স্যাক্টলি ওই পয়েন্টে যান। পাবলিক ট্রান্সপোর্ট যত ভালোই করেন, মেট্রো যতই ভালো করেন, একটু ইনকাম বা লেভেল বাড়লে, এবং ঢাকায় এখন মানুষের যথেষ্ট পরিমাণে ইনকাম, সো তারা চেয়ে এই গাড়ি বা ইয়েদেরকে কমিয়ে আনা। আমরা একবার যেটা শুরু করে দিয়েছি, গাড়ি এন্ড মোটরসাইকেল, ঢাকার 54% রেজিস্টার্ড মানে মোটর ভেহিকল হচ্ছে মোটরসাইকেল, 54%। মানে কাগজে বলবে এত অনেক তো গাড়ি, আসলে মোটরসাইকেল 54%, মানে মানুষের আর যাওয়ার উপায় নেই। মোটরসাইকেলের নেক্সট হচ্ছে গাড়ি। 3 বছর মোটরসাইকেল চালিয়ে তার যদি ইনকাম হয়ে যায়, সে তারপরে মনে করে যে আচ্ছা এবার আমার একটা গাড়ি কিনি। তো এই লোককে আপনি কোনোদিন মেট্রোতে ফিরে আনতে পারবেন না, ভেরি ডিফিকাল্ট। মানে মেট্রো বলেন, পাবলিক ট্রান্সপোর্ট বলেন, বাসে তো উঠবেই না, বিকজ সে তো এই লাক্সারিটা পেয়ে গেছে। সো ইট উড বি ভেরি ডিফিকাল্ট, বাট উই হ্যাভ টু ট্রাই। যে আমাদের আসলে ট্রাইয়ের বিষয়টা হচ্ছে যে আই লিভড ইন টোকিও, সো টোকিওতে একটা পয়েন্ট A to B ধরনের কোনো জায়গায় যেতে ন্যূনতম গাড়ি নিয়ে বের হওয়া মানেই শেষ 1-1.5 ঘন্টা। আর যদি এক্সপ্রেসওয়েতে উঠেন তাতেও আবার ভেরি হাইলি প্রাইস। তো এর থেকে মেট্রোতে চলে যাওয়া ভালো, 10 মিনিটের রাস্তায়। সো আমাকে ওই যে টাইম আর হচ্ছে রিলায়েবিলিটি, এই দুইটাকে দিয়ে যদি আমি আসলে কম্পেনসেট করতে পারি, তো আমরা তো আসলে সেই উদ্যোগ নিচ্ছি না। আমরা আসলে মানে কিছু ওই যে কি বলে স্টপ গ্যাপ মেজার বা ইমিডিয়েট উদ্যোগ নিচ্ছে। একটা বড় ধরনের নিয়ে আসছে, গাড়ির উপরে অলরেডি ট্যাক্স 200 to 800% সামথিং, মানে ভেরি, আমি আরো ট্যাক্স বাড়িয়ে দেবো, গাড়ি বন্ধ করে দেবো। আপনার চিন্তা করতে হবে গাড়ি আসলে মানুষ কেন কিনছে। এটা মানুষ বিপদে পড়েই গাড়ি কিনছে, মানে ঢাকা শহরে এটাকে আমি বিপদই বলবো, পয়েন্ট A to B আপনি যেতে পারছেন না তাই গাড়ি কিনছেন। মোটরসাইকেল আমি প্রোডাকশন বন্ধ করে দেবো, বা আমি কি করা যায়, আটকানো যায় কিনা, মোটরসাইকেল তো একেবারে, মোটরসাইকেল মানুষ কেন কিনছে আমি কিন্তু সেটা দেখছি না। আমি আসলে পাবলিক ট্রান্সপোর্টকে ডেভেলপমেন্ট করছে না, আমি ওই মুহূর্তে প্রচুর ব্যাটারি চালিত রিক্সা চলছে, আচ্ছা এই করিডোরে আমি রিক্সা ব্যান করে দিলাম। ওয়াই? আমি অল্টারনেট কি দিচ্ছি? অল্টারনেট একটাই থাকতে পারে, পাবলিক ট্রান্সপোর্ট। বাট আমি পাবলিক ট্রান্সপোর্ট যা করেছি, পাবলিক ট্রান্সপোর্টে আসলে ঢাকায় আমরা বলি ক্যাপটিভ ইউজার, মানে আর কোনো উপায় না থাকলে মানুষ হাঁটে না তো বাসে ওঠে। মানে যে সার্ভিস মানে পাবলিক ট্রান্সপোর্ট এবং যে বাস চলছে আর যে হিউম্যান হলার্স গুলো চলছে, এগুলোকে আসলে আমার মনে হয় মানে চলার উপযোগী যান বলাই ঠিক। একদম সত্যি। আমি এক্সেলেন্ট পয়েন্ট। এই যে আপনার আরেকটা জিনিস যেটা মানে এত এই মোটরসাইকেল গাড়ি হওয়ায় সবারই কিন্তু একটা টেন্ডেন্সি মনে হয় আমার সামনে 10 ফিট খালি, আমি একটু গিয়ে ঢুকি, মনে হয় যে আমি 1 সেকেন্ড বাঁচাতে গিয়ে 10 মিনিট ক্রিয়েট করি কনজেশন, রাইট? সব কিন্তু ওইটাই মনে হয় যে কেউ কিন্তু বেনিফিটটা পাচ্ছে না। যে আমরা একটু স্লো যদি যাই, তাতে যদি সবাই বেনিফিটটা পায়, ওই কালচারটা চেঞ্জ করা, আই থিঙ্ক ধ্রুব ইজ এক্সেলেন্ট পয়েন্ট, যে এই কালচারটা চেঞ্জ করা ইজ গোনা বি মানে মনুমেন্টাল টাস্ক। আর বাসগুলা যেভাবে চালায়, বাসগুলা যেভাবে মানে মানে প্যাসেঞ্জার উঠানামা করে, যারা ইকোনমিক্যালি একটু সলভেন্ট আর যারা ইকোনমিক্যালি মানে হ্যাভ টু ডু দ্যাট, তারা কিন্তু তাদের বাচ্চা কাচ্চা বা মানে ওইসব সেফটির কারণেই করবে না। এখন যে একটা সুন্দর সিস্টেম যদি থাকতো, তারপরে হয়তো মানে যেটা সেফ, তাহলে হয়তো বা মানুষজন চিন্তা করতো। বাট আমাদের পক্ষে তাও মানে উই হ্যাভ টু স্টিল মেক সাম প্রগ্রেস। একটা যেটা আমার যে শর্ট ট্রিপের জন্য আমাদের আপনি পেডেস্ট্রিয়ান দেখেন, আমি কিন্তু ঢাকায় আসলে অনেক জায়গায় আমি না গাড়ি নেবো না, আমি যে হেঁটে গেলে আমি যাবো, কিন্তু হাঁটতে গেলে অনেক অবস্টেকল। আপনি একটা পুরানো
লাইট পোস্ট রাস্তার মধ্যে, মানুষজন তাদের বাসার কনস্ট্রাকশনের জিনিস সাইডওয়াকের উপরে, হকাররা সাইডওয়াকের উপরে, এবং রাস্তা 3-4 ফুটের সাইডওয়াক। সো ওইসব জায়গায় যদি আমরা ওই জিনিসটাকে এনহ্যান্স করতে পারি, একটা আনঅবস্ট্রাক্টেড সুন্দর 10-12 বা 18 ফিটের সাইডওয়াক যদি প্রোভাইড করতে পারি, যেখানে মানুষজন ইজিলি হাঁটতে পারবে, কোনো বাধা থাকবে না, কেউ হকাররা জায়গাটা ব্লক করতে পারবে না, তাহলে কিন্তু অনেকগুলো ট্রিপ সেফলি ওখানে করা সম্ভব। তারপরে আই থিঙ্ক it's amazing statistics about motorcycle. তারাও কিন্তু আই থিঙ্ক সেফটি ওয়াইজ ইটস becoming a challenge. So কিছু কিছু জায়গায় how we can regulate them in a better way so that it's সবার জন্য সেফার, মোবিলিটিটা বাড়বে, ওই জিনিসগুলা চিন্তা করা, একটু হায়ার লেভেল থেকে চিন্তা করে ইমপ্লিমেন্টেশনটা ডিফিকাল্ট হবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনটা অ্যাটলিস্ট চেষ্টা করতে হবে। আমার মনে হয় যে ধরেন একটা মেজর একটা থরোফেয়ার যেটাতে রিক্সা নাই, আপনি যেটা বললেন যে এয়ারপোর্ট রোড, রাইট? হ্যাঁ, তো এইটাতে যদি আমরা একটা হাই লেভেল থেকে একটা প্ল্যান করি, সিমুলেটেড, যে এইভাবে আমরা ট্রাই টু অপারেট করবো, যেহেতু এখানে স্লোয়ার মুভিং ভেহিকলস নাই, সিগন্যালগুলো থাকবে, কোঅর্ডিনেশন থাকবে, পেডেস্ট্রিয়ান এনহ্যান্সমেন্ট করি, আমরা তখন ইমপ্লিমেন্টেশনটা যেটা হবে যে ইমপ্লিমেন্টেশন যারা করবে তাদেরকে একটু অথরিটি দিতে হবে, রাইট? ধরেন আমি বলতে চাই না, বাট ল এনফোর্সমেন্ট, পুলিশ বা আর্মি, একটা যদি পাইলট প্রজেক্ট করে দেখায় যে ঠিক আছে, আমি এক সপ্তাহ উই উইল ব্রিং ইন দ্য হাইয়েস্ট ল এনফোর্সমেন্ট ফোর্সেস টু শো পিপল দ্যাট দিস ইজ হাউ ইউ হ্যাভ টু ডু অ্যাট দ্য ইন্টারসেকশনে, যে স্কোয়ারটা আমরা বলি। সো ওই স্কোয়ারটা, টোকিওর কথা আপনি বললেন, বাইরে সবখানে ওই জায়গাটা হ্যাজ টু বি কন্ট্রোলড। ওই জায়গাটা কাউকে, কোনো বাস ড্রাইভার বা রিক্সা চালক বা গাড়ি ড্রাইভার, দে ক্যানট কন্ট্রোল দ্যাট। একটা লাইট যখন হবে, এখন আমি যদি লাইটই না মানি তা তো হবে না, কিন্তু একটা লাইট যখন হবে, ওই স্টপ বারে পিপল উইল হ্যাভ টু স্টপ অ্যান্ড অন দেয়ার লেন। তখন হবে কি যে ইন্টারসেকশন প্রপারটা খোলা থাকলে স্পিড কম হলেও ট্রাফিক ফ্লোটা থাকবে। এখন যেটা হয় যে রাইট টার্ন নিতে হলে একদম লেফট টার্ন থেকে এসে আটকায়। সো বেসিক্যালি ইট ক্রিয়েটস অল অফ দ্য কনজেশন অ্যান্ড ইট কিপস গো। সো ওই জিনিসগুলা ইমপ্লিমেন্টেশন আই থিঙ্ক ইটস অনেক 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 হার্ড হবে, কিন্তু আমার মনে হয় যে একটা পাইলট প্রজেক্ট করে যদি মানুষকে দেখানো যায় যে এই করিডোরে আমরা এটা করেছি, এই সিগন্যালগুলো বসিয়েছি, আমাদের সাইড ওয়াকিং এনহ্যান্সমেন্ট করেছি, সেফার ইন্টারসেকশনের লাইট, সাইড ওয়াকের লাইট, তখন মানুষ যদি দেখা যায় হ্যাঁ এটা তো সুন্দর, আমরা ওয়াই ক্যান উই নট ফলো। আর আরেকটা জিনিস যে আমাদের গাড়ির যে ফ্লিটগুলা সবাই কিন্তু দে ক্যান অ্যাফোর্ড ইট, দে আর এডুকেটেড। সো তারা যদি তাদের ড্রাইভারকে বলে যে ফলো দ্য রুলস, তাহলে তারাও যদি বেনিফিটটা রিয়েলাইজ করে, তখন তারা যদি এটা এনফোর্স করে তাদের গাড়ির ভিতরে, এবং বাইরে থেকে যদি ল এনফোর্সমেন্ট ওই এনফোর্সমেন্টটা যদি বাড়ায়, তখন আমার মনে হয় যে দ্যাটস আ হোপ দ্যাট উই ক্যান ট্রাই টু মেক সাম চেঞ্জেস। একটা খুব ইন্টারেস্টিং কথা, বাংলা, আপনারা সবাই হয়তো জানেন, ঢাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মানসিক চাপের শহর, এবং এইটার কারণে একটা বড় হচ্ছে ট্রাফিক জ্যাম। কারণ আমরা যখন প্রত্যেকে অফিসে যাই, অফিসে আমাদের 8 থেকে 9 ঘন্টা কাজ করতে হয়, যাতায়াতে হচ্ছে আমার আরো 1.5 থেকে 2 ঘন্টা করে প্রত্যেকে দুই সাইডে দিতে হচ্ছে, ফলে আমরা দেখা যাচ্ছে 12 ঘন্টা শুধু বাইরে থাকতেছে, আমরা ফ্যামিলি টাইম পাচ্ছি না, প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, ফ্যামিলি টাইম পাচ্ছি না, আমরা আড্ডা দেওয়ার জায়গা পাচ্ছি না, আমরা দিস ইজ আওয়ার লাইফ ইজ লাইক দ্যাট, আমরা অফিস করি, বাসায় এসে ঘুমাই, এটুকু আমাদের লাইফ। তো এটা যত দিন যাচ্ছে আসলে বাড়তেছে। তো এইখানে আপনাদের একটা ইন্টারেস্টিং কথা আসছে যে আসলে মানুষজনকে এডুকেটেড করা। এখন আমি একটা নিজের এক্সপিরিয়েন্স বলি, যেটা আপনার ওই কাকুলের ওইখানে ইন্টারসেকশনটা, এই ইন্টারসেকশনটা একবার বন্ধ করা হয়, একবার খোলা হয়, এবং এটা আপনার ইউটার্ন লুপটা করা হয়েছে 4 কিলোমিটার দূরে। এটা কোন প্ল্যানে হয়েছে আসলে আমার জানা নাই, কারণ আমি যদি কমাতে যাই জ্যাম, আমি কিন্তু আর একটা বড় জাম বাঁধাচ্ছি ওই সাইডে যখন ঘুরে আসতেছে আমার, এবং আমার অ্যারাউন্ড 8 কিলোমিটার এক্সট্রা যাচ্ছে, যেটার জন্য আমার আসলে ওই পেট্রোল বা ডিজেল দুইটাই ক্ষতি হচ্ছে, আলটিমেটলি এখানে কোনো লাভ নাই। আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, যেটা যে আপনি বলছিলেন যে একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে আমি সেন্ট্রালাইজ ট্রাফিক সিস্টেম করবো, এটা আসলে দরকার, কারণ আমার সব জায়গায় মনিটরিং, এক জায়গায় এক সিকোয়েন্সে সিগন্যাল না হলে আসলে কন্ট্রোল হবে না, কোথাও বেশি টাইম থাকলো, কোথাও কম টাইম থাকলো, আলটিমেটলি জ্যাম বাঁধবে। তো আমি স্ক্যাডা দেখছিলাম, আপনারা সবাই মনে দেখছেন স্ক্যাডা,
বাংলাদেশের স্ক্যাডার সিস্টেমগুলোতে তখনই চলে না। তো এখানে যদি আমি সেন্ট্রালাইজ করি, আমি কিভাবে চলবে সে গ্যারান্টি তো আমি দিতে পারি না। তো যাই হোক, তো আপনার হচ্ছে একটা প্ল্যান ছিল হচ্ছে আপনি 2009 সালে একটা প্রজেক্ট প্ল্যান করেছিলেন, সেটা সম্পর্কে আমাদের একটু ব্রিফ করবেন? মানে আই থিঙ্ক প্ল্যানটা ছিল তখন আমার নিজের আমি আমার প্রফেশনাল এম এ ট্রাফিক ইঞ্জিনিয়ার, ট্রান্সপোর্টেশন প্ল্যানার, এই কাজগুলো আমি করি। সো ওই নিজের টানে তখনকার কনটেক্সটে কি করা যায়। তো হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো ইজ ইম্পর্টেন্ট, কিন্তু বেসিক ম্যানেজমেন্টটা যদি না থাকে তো ওইটার উপর আমি মেজর ফোকাস করেছিলাম যে এই বললাম যে করিডোরগুলোকে কীভাবে এনহ্যান্স করা যায়, পাবলিক রাইট অফ ওয়ে কীভাবে প্রোটেক্ট করা যায়, এবং সো ওই জিনিসগুলো করে আমাদের একটা ডিসিপ্লিন যদি আনা যায় তখন আই থিঙ্ক আমার মনে হয় যে উই ক্যান স্টার্ট টু মেক প্রগ্রেস। আরও কিছু যেমন হাই লেভেল আমি একটু বলি যে আই থিঙ্ক আমরা কথা বলছিলাম যে ম্যাস ট্রানজিটে যদি এখন যে সিস্টেমটা আছে, আই থিঙ্ক দিস সিস্টেম ইজ নট ফাংশনিং ফর themselves but for others as well যারা ট্রানজিট ইউজ করে না। বিকজ কালকে আমি আমার ড্রাইভার উনি বলছিলেন যে কেন ওরা করে, বলে যে মার্স মালিকদের সাথে ড্রাইভারদের মানে কন্ট্রাক্ট ইজ সামথিং লাইক দ্যাট, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল গিভ সার্টেন অ্যামাউন্ট অফ মানি টু দ্য ওনার, তেল বাকি যা থাকবে সেটা তাদের। সো তাদের ইনকামটা ওই বেস, ওই জন্যই তারা দে আর কম্পিটিং উইথ ইচ আদার, ক্রিয়েটিং আনসেফ সিচুয়েশন। সো ওই জিনিসগুলো যদি আমরা থিঙ্ক করি ফিলসফিক্যালি, এবং আমি একটা কথা বলছিলাম ইকোনমিক্যাল অ্যাসপেক্টটাও, যে আমাদের বাস মালিকের ইকোনমিক সিচুয়েশনটা কি সেটা জানতে হবে, যারা বাস অপারেট করে তাদের ইকোনমিক সিচুয়েশনটা কি সেটা জানতে হবে, এবং ওভারঅল হাউ দিস নেগেটিভলি ইম্প্যাক্ট আমাদের ওভারঅল কনজেশন রিলেটেড ডিলেজ। কনজেশনের কিন্তু একটা ভ্যালু আছে, এটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের প্রোডাক্টিভিটি, আপনি যেটা বললেন প্রোডাক্টিভিটি নাই, আমাদের কোয়ালিটি অফ লাইফ নাই, আমাদের সবারই একটা পার আওয়ার একটা আমাদের যার যেরকমই হোক অ্যাভারেজ একটা ভ্যালু আছে, ইউজার ভ্যালু বলি আমরা পার আওয়ার। ইট ক্যান বি রিচ পিপল হ্যাজ অনেক বেশি, আমাদের লো ইনকাম পিপল। সো বাট ওইটা যদি আপনি ইকুয়েট করেন প্লাস কত আওয়ার আমরা লুজ করি, ওই জিনিসটা যদি মানুষ রিয়েলাইজ করে তখন এই ইকোনমিক সিচুয়েশনগুলো I think we have to address it rather than চাপায় দেওয়া কোনো। সো ওই জিনিসগুলো চিন্তা করে যদি একটা ট্রানজিট সিস্টেম যেটা একটা ফ্র্যাঞ্চাইজের আন্ডারে এনে আমরা রেগুলেটেড, যেখানে বাস আসবে, যে প্যাসেঞ্জার থাকবে, উঠবে, চলে যাবে, রাদার দেন দেয়ার কম্পিটিং 5 buses কম্পিটিং এট দ্য সেম প্লেস, তখন একটা আমার মনে হয় একটা ডিসিপ্লিন আনা সম্ভব। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন, পলিটিক্স, ওই জিনিসগুলা উই হ্যাভ টু থিঙ্ক থ্রু। ওটা ইজি বলা সহজ, কিন্তু ওইটা হলে আমার মনে হয় রাস্তায় অনেক ইউজ অফ আওয়ার লেনস অ্যান্ড এভরিথিং উড ইমপ্রুভ। তারপরে ওভারঅল যেমন আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবার বলি যে 180 কিলোমিটার রাস্তা সিলেট হবিগঞ্জ গেলাম, ইট টুক মি 7 hours। মানে এবং সবচেয়ে আনফর্চুনেট থিং হলো যে মেজর সিটিগুলা মানে শহরগুলা যেখানে, ওখানে রাস্তাঘাটের অবস্থা এত খারাপ, মানে কোনো অ্যাসফল্ট নাই, ইটের রাস্তা, মানে নরসিংদীর মেইন স্কোয়ারে। সো এই জিনিসগুলা ইজ নট নিড টু বি অ্যাড্রেস। যে আমাদের কন্ট্রাক্টিং যেভাবে হচ্ছে কনস্ট্রাকশন হলে সেটার ডিউরেবিলিটি কতখানি, সেটা কি ভালো ম্যাটেরিয়াল ইউজ না, আপনি একটা রাস্তা বানিয়ে দিয়ে চলে গেলেন, এটা কোনো গভর্নমেন্ট বা পাবলিক ইউজারের কোনো বেনিফিট নাই, বিকজ রাস্তাটা 2 দিন পর খারাপ হয়ে গেল। এবং ওইসব জায়গায় আপনার গাড়ি অপারেট করা অটোমেটিক্যালি আপনি speed will crashing down. So ওই জিনিসগুলা I think দেখা is very important. আর তখনকার পার্সপেক্টিভে যেমন আমি বলেছিলাম, I think ধ্রুব একটা কথা বলেছে about transit oriented development. I think the metro railer surrounding যেটা typically হয় যে আমাদের land use তো এখন there's no land use and transportation connections. ওই জিনিসগুলা যদি ওইভাবে একটু properly করা, set up করা যেত, I think that could have helped. But I think আমার মনে হয় যে সেটা এখন আর সম্ভব না, বিকজ দ্য ওয়ে ডেভেলপমেন্ট হ্যাজ অলরেডি হ্যাপেন। এবং লং রেঞ্জ যেটা ঢাকার একটা লুপ, যেগুলা কানেক্টেড, যেটা যে নট নেসেসারিলি এভরিবাডি হ্যাজ টু কাম ইফ দে ডোন্ট হ্যাভ টু, সেটাকে যদি বাইরে বের করা যায়, সেই জিনিসগুলা দেখা। এবং মেজর ডিভিশন সিটিজ যেমন ঢাকা সিলেটের রাস্তাটা আই থিঙ্ক ওখানে কাজ এখন হচ্ছে ওগুলাকে আপগ্রেড করার। সো ওগুলা হলে ওগুলা যেন ঠিকভাবে ম্যানেজ করা হয়, ওগুলা যেন মানে ভালো কোয়ালিটির কনস্ট্রাকশন হয়, ম্যাটেরিয়াল হয়, যে
আপনার 180 মাইল 180 কিলোমিটার আপনি 30-35 কিলোমিটার পার আওয়ার গেলেও কিন্তু 4 ঘন্টায় যাওয়া সম্ভব। আমি বাইরের সাথে রেফারেন্স দিচ্ছি না, কারণ ওখানে অনেক ইজিয়ার, বাট ওই জিনিসগুলো চিন্তা করলে আমাদের ওই লস, যেটা প্রোডাক্টিভিটি লস, কনজেশন লস, ওই টাইমগুলো ইজিলি রিডাকশন করা যায়। আরেকটা জিনিস, যেমন আপনার মানে যখন আমরা একটা সিচুয়েশন হয় যেখানে ইট ইজ নট ম্যানেজেবল এনিমোর, তখন at some point you have to take some drastic measures. ঢাকায় এখন মেবি আমি এটা বলতে চাই না, বাট অনেক বড় বড় মেজর সিটিতে এখন কনজেশন প্রাইসিং নামে একটা নতুন কনসেপ্ট ইজ হ্যাপনিং, যে আমাদের এখানে অটো ওনারশিপ, যারা রিচ পিপল, অ্যাফোর্ডেবল পিপল, তাদের বাসায় দেখবেন যে 2-3টা করে গাড়ি আসে একই ফ্যামিলিতে। একটা যিনি চাকরি করেন ব্রেড ওনার, তার গাড়ি একটা, বাচ্চাদের জন্য একটা গাড়ি, অনেক সময় ওয়াইফ, আদার পিপল, all of those cars are operating. So ওই সব জায়গায় ড্রাস্টিক মেজার, যেটা প্রেশারটা কমানো যাবে, যে if you have to come then you'll have to pay. এটা very politically very controversial, but those are the things, is demand management কিভাবে করা যায়, করলে তখন মিটিগেট করা সম্ভব কিনা। তারপরে স্কুল, আমরা যে স্কুলগুলা হয় নেইবারহুড, মানে রেসিডেন্সিয়াল তো কনসেপ্ট এখন আর নাই, তাই রেসিডেন্সিয়ালের মধ্যে স্কুল আছে, অফিস আছে, মানে সকাল থেকে রাত পর্যন্ত। সো ওই জিনিসগুলা মানে কিভাবে চেঞ্জ করা সম্ভব, ইটস আ প্রিটি টল অর্ডার টু ডু। সো ঢাকাতে হচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে রাস্তা নাই। আমাদের মনে হয় 8%-এর মতন রাস্তা আছে, এবং এই রাস্তা বাড়ানোর তো এখন কোনো উপায়ও নেই নাকি আপনারা? না, রাস্তা আসলে বিল্ট আপ সিটি প্লাস অর্গানিক সিটি প্রিটি ওল্ড, এটাকে আসলে বাড়ানো সম্ভব না। 8%-এ রাস্তাঘাট বাড়িঘর ভেঙে তো আর বাড়ানো যাচ্ছে না। তো যদি এই 8% রাস্তা দিয়ে আমার চালাতে হয়, এবং প্রতি বছর হচ্ছে আমার প্রায় 20-25 হাজার নতুন গাড়ি ইন করছে, প্রাইভেট কার এন্ড বাসেস, সো is it possible to control further, or আমরা হচ্ছে ঢাকাকে বের করে নিয়ে যাওয়ার চিন্তা করব, মানে রাজধানীটাকে বের করে নিয়ে যাওয়ার চিন্তা করব? সেটা একটা হতে পারে যে রাজধানী আমি সরিয়ে নিয়ে গেলাম, কিন্তু আমি খুব একটা ব্যক্তিগতভাবে ভরসা রাখি না। কারণ হচ্ছে ঢাকাকে বের করে নিয়ে গিয়ে আমরা যেখানে করব আরেকটা ঢাকা বানাবো, পূর্বাচল উইল বিকাম অ্যানাদার ঢাকা, কারণ আমাদের আসলে প্ল্যানিং আছে, ইমপ্লিমেন্টেশন নাই। একটা কোশ্চেন আমি জাস্ট ইন্টারফেয়ার করি, আপনারা হচ্ছে ঢাকা নিয়ে যে প্ল্যানিংটা করেন, যেহেতু আপনারা প্ল্যান করছেন, এখানে কি আপনার মনে হয় না আসল সমস্যা হচ্ছে, মানে আসল সমস্যা তো জনসংখ্যা, ঢাকাতে হচ্ছে এক্সেস পিপল, এবং আপনাদের কাছে কি প্রপার ডাটা আছে যে কতজন লোক ঢাকাতে আসলে আছে, নাকি এখানে হচ্ছে একটা আমরা ওই ফেব্রিকেটেড ডাটা নিয়ে হচ্ছে আপনারা ক্যালকুলেশন করেন? না, আপনার 1.5 কোটি থেকে 1.80 কোটি মতো মানুষ আছে গ্রেটার ঢাকা। আমি যদি বলি নারায়ণগঞ্জ, গাজীপুর, এই ডে টাইম পপুলেশন মানে 2 কোটির উপরে অনেকে বলে। 2 কোটির উপরে আমরা ট্রিপটা দেখলেই হয় আমাদের। সো উই গট দ্য ট্রিপস ফ্রম হাউসহোল্ড সার্ভে, যে আমাদের 4 কোটির কাছাকাছি ট্রিপ। ঢাকা মানে গ্রেটার ঢাকা মানে হচ্ছে এই গাজীপুরের কিছু অংশ, নারায়ণগঞ্জের কিছু অংশ, দ্য হোল বিল্ট আপ এরিয়া ধরলে। সো এইটা কোয়াইট অ্যাকুরেট। আমাদের এসটিপি 2005 এর স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান, দেন রিভাইজ এসটিপি 2015, এবং তার সঙ্গে আমাদের এই রিসেন্টলি যেটা কাজ চলছে, যে আরএসটিপিটাকে আপডেট করা 2023-23 কাজ শুরু হয়েছে, 24 এখনো চলছে, 25 শেষ হবে। তো ডেটাটা আসলে ওকে, আমাদের কাছে মনে হয়েছে দিস ইজ ওকে। কারণ আপনি পপুলেশন কমিয়ে ফেলতে পারেন, কিন্তু হাউসহোল্ড থেকে আমরা যে ট্রিপ ডেটা নিয়ে আসছি এটাকে আসলে ম্যানিপুলেট করার সুযোগ নেই। সো এবং 4 কোটি ইজ প্রিটি বিগ নাম্বার, এবং এরকমই হবার কথা। একটা মানুষ যদি দিনে মিনিমাম 2টো ট্রিপ দেয়, এবং ঢাকায় মানুষ এখন অনেক বের হয়, তার কাজের সাথেই বেরোতে হয়। কাজ না করলে ঢাকায় আসলে ওই মানে একজন বেড রান করবে আর ফুল ফ্যামিলি রান করবে, এরকম অবস্থা আসলে ঢাকা হ্যাজ বিকাম সো এক্সপেন্সিভ, ইটস নট পসিবল। আর আরেকটা যেটা, এটা কাইন্ড অফ একটা আমাদের ভুল ধারণা, এই জিনিসটা আসলে সবাই বারবার বলতে থাকে, যখন সে আসলে ফেইল করে তখন একটা অজুহাত হিসেবে ইউজ করে যে ঢাকায় মাত্র 8% রাস্তা, 8% রাস্তা দিয়ে টোকিওতে বেশি। তারপরে টোকিওর যে রাস্তাগুলো, ঢাকায় কিন্তু 8% আসলে মোটামুটি রাস্তা। আপনি যদি ঢাকায় প্রায় আমরা যখন জিআইএসে বসাই ও ট্রান্সকার্ডে বসাই, আমাদের 14,000 লিঙ্ক, 14,000। সো এর মধ্যে অনেকগুলোকে রাস্তা হিসেবে খুব ভালোভাবে সংজ্ঞায়িত করা যায় না, বেশ ছোট ছোট রাস্তা, গলি চিপা, মানে চিকন সরু রাস্তা। বাট
ওরকম। সো টোকিওতে আমরা বলবো যে অনেক রাস্তা, কিন্তু ধরলেও ওই 25 যেটাকে বলে বার, এটা আসলে কোনো বার নাই, 25% আসলে লাগে না। ওই আই গেস 15-এর বেশি ডেফিনেটলি হবে না। সো আপনি যদি প্রপারলি ম্যানেজ করেন, এবং টোকিওতে গ্রেটার টোকিও বলতাম কান্তো এরিয়া, গ্রেট 3টা শহর নিয়ে, ইয়োকোহামা, কানসাই, টোকিও নিয়ে, তো ওইখানে প্রায় 4 কোটি লোক থাকে। কিছু কিছু এলাকা ঢাকার মতনই, গুলিস্তানের মতনই। সো বাট এনি হাউ এই রাস্তা দিয়ে কিন্তু ম্যানেজ করা গেছে। ঢাকাও আসলে ম্যানেজেবল। বাট অলসো হ্যাঁ, আপনি প্রতি বছর যদি গাড়ি বাড়াতে থাকেন, প্রতি বছর সবাইকে ডেকে ডেকে যদি ঢাকায় নিয়ে আসেন, যে ঢাকা হ্যাজ বিকাম দ্য সেন্টার অ্যান্ড এভরিবডি হ্যাজ টু কাম টু ঢাকা। আপনি যখন মানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, যেখানে আমার হচ্ছে চিটাগাঙে, তার হেড অফিসটাও আমি ঢাকায় যখন রাখি এবং ঢাকায় ডেকে আনি এবং সবাই ঢাকায় আসতে চায়, তখন একটা প্রবলেম ক্রিয়েট করে এটা আর কি। এবং আমার মনে হয় এইবার আমরা একটু খানিকটা দেখতে পাচ্ছি যে এর থেকে বেশি জনসংখ্যা মানে কোর ঢাকায় আর মনে হয় ঢোকানো সম্ভব না। মানে এসে তারা থাকতে পারছে না, বা মানে ট্রিপার দিতে পারছে না। একটা তো লিমিট আছে সবকিছু। সো এই একটা জায়গায় গিয়ে প্রবাবলি স্ট্যাগনেট হবে। মানে আমরা আসলে খাতায় ম্যাথে রিগ্রেশন করে বলতে পারি যে এই বাড়ছে এভাবেই বাড়বে ঐকিক নিয়মে। একটা এই আমরা মনে হয় মোটামুটি এরকম একটা জায়গায় পৌঁছে যাচ্ছে হয়তো আগামী 2-3 বছরে, যে এর থেকে বেশি আর নেওয়া সম্ভব না, আর হ্যান্ডেল করা সম্ভব না। ঢাকা, আমাদের সমস্যাটা হচ্ছে ঢাকারও এক্সপ্যান্ড হচ্ছে, এটা সমস্যা। ধরেন যেসব জায়গায় খালি মাঠ, নদী, জলাভূমি, পুকুর যা ছিল সেটা ভরটকার এক্সপ্যান্ড হচ্ছে। এইটাও যদি অন্তত অফ রাখা যায়, ঢাকায় আর বেশি লোক আসবে না। কিন্তু এখন যা আছে সেটাকেও আসলে ম্যানেজেবল কিনা, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। আরেকটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলে, আমি ভুটানে গেছিলাম। ভুটানের রাস্তাগুলো তো খুব ডেঞ্জারাস রাস্তা, প্রচুর বাঘ পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা কোনো হর্ন বাজায় না। আমি তারপর ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি এত হর্ন বাজাচ্ছ না, তোমার কি ওই সাইড থেকে গাড়ি আসার ভয় নেই? বলে না, আমরা লেন মানতেছি। হ্যাঁ, আমরা লেন মানতেছে, ও লেন মানতেছে, এবং পুরো দিস ইজ অ্যাকচুয়ালি ব্লাইন্ড তারা চালায় আসতো পুরো রাস্তায়। মানে আমার যেটা মনে হয়েছে, ওরা যদি লাইট অফ করেও চালায় নিশ্চিন্তে চলে আসতে পারবে, এতটা তাদের আরেকজন ড্রাইভারের উপর ট্রাস্ট। তো আপনারা অলরেডি বলেছেন যে হচ্ছে বাংলাদেশের ড্রাইভারদের উপরে হচ্ছে ড্রাইভারদের শিক্ষিত করতে হবে। ড্রাইভারদের না, আসলে আসলে সবাইকে শিক্ষিত করতে হবে। তো এখানে আমার একটা কোশ্চেন দুজনের কাছে, যে ঢাকাকে আসলে গোছানোর জন্য কি আসলে আপনাদের হাতে কাছে না, এটা পুরো গভর্নমেন্ট থেকে সেন্ট্রালাইজ একটা করা লাগবে? কারণ এটাতে এলজিডির ভূমিকা আছে, সিটি কর্পোরেশনের ভূমিকা আছে, এটাতে আপনার ওয়াসা এরাও হচ্ছে খোঁড়াখুড়ি শুরু করে যে কোনো সময়। তারপরে হচ্ছে পুলিশ আছে। তো এটা কোর একটা কমিটি করে করতে হবে, নাকি হচ্ছে এটা কোনো নির্দিষ্ট এখন যেভাবে আছে সেই সেটআপে চলবে? এই সেটআপে কেন চলতে পারবে না? এটা ঢাকার মানে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য একটা সেন্ট্রালাইজ বডি থাকা উচিত, যারা জানবে যে কোন রাস্তায় কখন খোঁড়া হচ্ছে। একবার যদি এটা খোঁড়া হয়, ক্যান উই ডু মাল্টিপল থিংস অ্যাট ওয়ান সেম টাইম অর নট? তারপরে আপনার যে মানে কোঅর্ডিনেশন, যে সিগন্যাল অপারেশনস কোঅর্ডিনেশন, এই জিনিসগুলা ওই বডিতে থাকবে। স্পেশাল ইভেন্টস যদি হয়, আমাদের তো অনেক মিছিল সমাবেশ, বড় বড় জনসভা যখন আসে, তখন হাউ আর উই গোনা ম্যানেজ দ্যাট? ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। এখন একটা বড় জনসভা হলে পুরা ওই দিনটা ইজ প্রবলি ডান ফর মানুষ, তাই না? সো ওই জিনিসগুলো একটা সেন্ট্রাল বডি থেকে যদি কন্ট্রোল করা হয়, তাহলে আমার মনে হয় যে জিনিসগুলো অ্যাটলিস্ট থিংস উইল বি বেটার, পিপল উইল অ্যাওয়ার। ওই এজেন্সিটা তখন মানুষজনকে ইনফরমেশন ডিসেমিনেট করতে পারবে, তাই না? যে ঠিক আছে, আজকে এইখানে দিস ইজ হোয়াট উই আর প্রেডিক্টিং কনজেশন ইম্পর্টেন্স, এই রাউটগুলো। এখন তো ওই জিনিসগুলো ঠিক মতন ডিসেমিনেট করা হয় না, যে এখানে যেটা হচ্ছে, হ্যাঁ গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ দেখে, কিন্তু গুগল ম্যাপটা চেঞ্জেস সো ফ্রিকুয়েন্টলি, বিকজ আমরা জানি না যে এখানে যাচ্ছি, হঠাৎ করে ওই জায়গাটা থেকে কনজেশন শুরু হয়ে গেল, বিকজ সামবাডি ইজ নট ফলোয়িং দ্য রুলস। আপনি একটা জিনিস ইন্টারেস্টিং বললেন, যে আমি ওয়াজ জাস্ট থিঙ্কিং যে মানে এত শব্দ দূষণের কথা আমরা বলি, রাস্তাঘাটে মানুষজন হর্ন বাজাচ্ছে, এবং কেন হর্ন বাজাচ্ছে? আমি কিন্তু চিন্তা করলাম যে অনেক সময় মানুষ হর্ন বাজাচ্ছে, আমার মনে হয় যে ফর সেফটি রিজনস। মানে এমন না যে খালি ইচ্ছা করে হর্ন বাজাচ্ছে, অভ্যাস হয়ে গেছে, যে একজন যাচ্ছে, মানে ড্রাইভার হর্ন বাজাচ্ছে কারণ জানানো দিতে যে আমি আছি, কিন্তু তুমি আমাকে মারো না, মানে দে আর লাইক 2 inches apart। সো ওই হর্নগুলো না বাজালে, যেহেতু লেন নাই, এভরিবডি ইজ ড্রাইভিং হ্যাপাজার্ড, আমার মনে হচ্ছে যে দ্যাটস ওয়াই দে আর ডুইং ইট। এবং বাসগুলা, যে আরেকটা জিনিস আমরা কথা বলি নাই, যে বায়ু দূষণ, এই যে বাসগুলা যে চালাচ্ছে গাড়ি, মানে আপনি দেখবেন হঠাৎ করে ইটস লাইক ব্ল্যাক স্মোক কামিং ইন।
এইটা তো এই জিনিসগুলো বিকজ অফ নতুন গাড়ি আসতেছে 25,000 এভরি ইয়ার অর সামথিং লাইক দ্যাট, কিন্তু আমাদের ফ্লিটগুলো কিন্তু চলে যাচ্ছে না। এবং মানে আমার মনে হয় একটা লাইফ সাইকেল অফ আ ভেহিকল বাংলাদেশে মেবি আই এম জাস্ট রিটরিক্যালি সেইং যে দ্য ম্যাক্সিমাম একটা গাড়ি নতুন আসতেছে, তারপর এটাকে জোড়া তালি দিতে 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 এটা চলছে, এবং যখন হয় না তখন দেখেন ঢাকার বাইরে মফস্বলে চলে যাচ্ছে, ওখানেও ওই জিনিস গাড়িগুলো চলছে। সো ওই জিনিসগুলা মানুষ আমাদের মানে ওইটাই আবার যে অ্যাওয়ারনেস, মানুষ কি চায় যে আমরা একটা হেলদি লাইফ যেখানে পলিউশন ম্যানেজড, হর্ন বাজানো ইজ নট নেসেসারিলি ফর সেফটি, ওই জিনিসগুলা আমাদের অ্যাওয়ারনেস কখন হবে আর কি। আপনার কাছে আসবো হচ্ছে যে বাসের যে একটা প্ল্যানিং করছে গভর্নমেন্ট, ওটা সম্পর্কে একটু ব্রিফ বলেন এবং এটা কতটুকু সাকসেসফুল হবে বলে আপনার বিশ্বাস? আমাদের বাসের জন্য যে প্ল্যানিংটা সেটা আমরা খুব প্রিলিমিনারি আসলে 2019-এর দিকে আমরা 18-তে একটা কমিটি হয়, যেটা বলেন যে ওভারআর্চিং এরকম বড় কমিটি। অ্যাকচুয়ালি ডিটিসিএ কে এক সময় মানে ডিটিসিএ কে তৈরি করা হয়েছিল যে ইট শুড বিকাম দ্য অ্যাপেক্স বডি। It was recommended by the World Bank and at first funded by the World Bank যে DTCA would be the overarching body যে আসলে সবকিছু দেখবে, ম্যানেজ করবে, and আমাদের বোর্ড মেম্বার হবে সবাই, যাদেরকে নাম আপনি বললেন যে 2 সিটি কর্পোরেশন and everybody। তো এনিওয়ে দ্যাট ডিডন্ট ওয়ার্ক বিকজ কেউ কারো কথা আসলে শুনতে চায় না, অ্যান্ড সবাই সবার মতো কাজ করতে চায়, অ্যান্ড অলসো সবাই সবার মতো তার প্রজেক্টটাই আগে হোক, তার প্রজেক্টটাই ভালো মতো হোক, অন্যটা কি হলো আসলে সেটা দেখার বিষয় আমার নেই। কিন্তু আসলে ওই যেটা বললেন যে আমি রাস্তা কাটলে যে সবার রাস্তায় আটকে যাচ্ছে, সে চিন্তাটা আসলে তাদের নেই। তো মানে অলরেডি এটা একটা প্ল্যানিং এ ছিল, কিন্তু যেটা এক্সিকিউট করা সম্ভব হয় না। না, ডিটিসিএ গঠিত হয়েছে, ডিটিসিএ বাই পার্ট হয় না। না না, এটা তো বাই ল দে আর পার্ট আচ্ছা, অ্যাক্ট, and it's not functioning very well. So and এই তো আমাদের যেটা হয় যে আসলে এখানে প্রত্যেকটা অর্গানাইজেশনের যেহেতু রিপ্রেজেন্টেশনটা আছে, সেই ক্ষেত্রে এক একটা মিনিস্ট্রির, এক ডিভিশনের, এক ডিপার্টমেন্টের, সো তাদের মধ্যে ওই যে কোঅর্ডিনেশনটা, ডিটিসিএ যতই চেষ্টা করুক বা ওই চেষ্টাটা চালিয়ে যায়, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই প্রত্যেকের মধ্যেই মানে মানে আমি সবারই টার্গেটটা থাকে যে আই উইল অ্যাচিভ মাই গোল, মানে পার্সোনাল মানে তার ডিপার্টমেন্টের গোল অ্যান্ড এভরিথিং। তো এনি হাউ বাসের জন্য আসলে 2018 সালে একটা কমিটি গঠন করা হয়, যে বাস রুট রেশনালাইজেশন কমিটি হেডেড বাই দ্য মেয়র, অ্যান্ড এখানেও এরকম ভেরি হাইলি পাওয়ার্ড কমিটি, সেখানে প্রত্যেকের বিআরটিসি, রাজুক, এদের চেয়ারম্যান প্রত্যেকেই আছেন, এবং যেহেতু হেডেড বাই দ্য মেয়র, ইট ওয়াজ এ ভেরি পাওয়ারফুল কমিটি। তো সেখান থেকে আসলে আমরা ডিটিসিএ একটা ছোট্ট কাজ নেয় যে আচ্ছা আমাদের তো ইমিডিয়েটলি কিছু করা দরকার। 18 থেকে পরে 19 সালে আমরা ছোট কাজ নিই যে আমাদের এক্সিস্টিং যে ডেটা আছে সেই বিআরটি ডেটা নিয়ে উই উইল ওয়ার্ক অন দিস, অ্যান্ড দেখা যাক এটাকে রেশনালাইজ করা যায় কিনা। তো এটার বেসিস আসলে ছিল আপনার 2013-14 সালে একটা স্টাডি হয়েছিল, বিআরটি লাইন 3 যখন হয় ওর সঙ্গে একটা সেকেন্ড কম্পোনেন্ট ছিল বাস রুট রিফর্ম। কারণ বাস রিফর্ম না করলে আপনি বিআরটি চালাতে পারবেন না। যে রুটে আপনি বিআরটি চালাবেন সেখানে অন্য বাস অপারেটররাও তো চলছে, তারা আসলে একটা অপোজিশন ক্রিয়েট করবে। সো আইদার আপনি তাদেরকে নিয়েই একটা কোম্পানি গঠন করে বিআরটি লাইন 3টা চালাবেন, ওর আপনি নতুন কাউকে আনবেন, তাদেরকে রিসেটেল করবেন, তাদেরকে আপনি অন্য কোথাও সরিয়ে দেবেন, যাই হোক কোনো একটা উপায় নেবেন। তো সেটার স্টাডির উপরেই মোটামুটি ওই বেস করি। তখন আসলে এসেছিল 10টা ক্লাস্টার আর 40টা রুট। এটাকে একটু মডিফাই করে এখন হলো যে 9টা ক্লাস্টার অ্যান্ড আপনার হচ্ছে 42টা রুট। সো জাস্ট লিটল বিট টুইকিং। বাট আপনার 13-14 যেটা হয়েছিল প্রপার ট্রান্সপোর্টেশন মডেলিং দিয়ে, যে ট্রান্সক্যাট দিয়ে আমরা করেছিলাম, সেটা এই 2019 ওই মডেলিং বা এত কিছু করবার সময় ছিল না আমাদের এমপ্লয়িকে। তো জাস্ট সেকেন্ডারি ডেটা বিআরটিএ থেকে আমরা সকল ডেটা নিয়ে আসলাম, অ্যান্ড আগের ওটাকে একটু কম্পেয়ার করে উই জাস্ট টুইকড ইট এ বিট। তো সেটা করে আমরা প্রিলিমিনারি অ্যাপ্রুভালটা নিলাম সেই কমিটির থেকে, এবং কমিটি বললে আমরা তাহলে এই ফর্মুলাতে এই মেথডে আগাবো, উই উইল ডু দিস। তো ওই সেখান থেকেই আসলে এই 42টা রুট, 6টা ক্লাস্টার, অ্যান্ড সারা মানে 6টা ক্লাস্টার হচ্ছে ঢাকার আরবান,
যেটাকে নগর পরিবহন বলা হবে, 3টা ক্লাস্টার হচ্ছে ঢাকার কানেক্টিং জেলাগুলো। ঢাকা কানেক্টিং জেলাগুলো হচ্ছে যে এই নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, একদম ক্লোজ ভিসিনিটিতে যেগুলো। তো সেখানে 3টা ক্লাস্টার, 8টা রুট, আর ঢাকায় হচ্ছে 6টা ক্লাস্টার, 34টা রুট। তো সব মিলিয়ে 9টা ক্লাস্টার, 42টা রুট। এখন সেখানে আমরা তখন যেটা হচ্ছিল যে আমরা আসলে চাচ্ছিলাম যে যারা এক্সিস্টিং আছেন তারা চালাক, তারাই আসুক, তারা প্রপারলি একটা কোম্পানি গঠন করে। ঢাকায় কিন্তু এখন যে কেউ মানে নাম টাম যা হয় কিছু একটা দিয়ে চালিয়ে যাচ্ছে, এভাবে না, তাদেরকে আসলে কোম্পানি করতে হবে। আর ইফ দে ওয়ান্ট টু জয়েন টুগেদার তাহলে জয়েন্ট ভেঞ্চার, জেভি, প্রপারলি আইনে, মানে আপনি কোম্পানি করবেন কোম্পানি আইনে, যদি আপনার জয়েন্ট ভেঞ্চার করতে হয় তাহলে যে ফরম্যাট আছে সে অনুযায়ী। অ্যান্ড অলসো উই ক্রিয়েটেড ওয়ান, আমরা তখন বলতাম পাইলটিং, বাস পাইলটিং নীতিমালা, আমরা এটাকে চেঞ্জ করছি গণপরিবহন সেবা সংক্রান্ত নীতিমালা, যে আপনার কিভাবে বাসটা অপারেট করতে হবে, অন্তত বেসিক কিছু মিনিমাম রুলস এন্ড রেগুলেশনস আপনাকে মেনে চলতে হবে, সেইটা অনুযায়ী আপনাকে চালাতে হবে, সেইটাকে মেনে আপনাকে চলতে হবে, সেটাও আমরা দিয়ে দিতাম। তো আসলে ওই সময়টাতে আমরা যারা বাস অপারেটার্স এক্সিস্টিং অ্যান্ড অলসো ওনার্স অ্যাসোসিয়েশনে আমরা খুব একটা সদিচ্ছা এবং পাইনি, কারণ আমাদের কিছু শর্ত ছিল বেশ কঠিন, এবং সেগুলো আসলে না মানলে আসলে আর তো ঠিকঠাক করে লাভ নেই। কারণ আপনাকে একটা বেসিক শর্ত ছিল যে 18 সালের পরে ম্যানুফ্যাকচার গাড়ি আপনার দেয়া যাবে না, বিকজ দ্য বাসেস আর রিয়েলি ব্যাড। সো এবং we will prefer someone who would bring up with new buses, and also আপনাকে টিকিট থাকতে হবে। শুধু টিকিট থাকলে হবে না, ইট হ্যাজ টু বি দ্যাট টিকিটিং, যে আপনি আসলে মানে আমাদের তখনও বাস ভ্যালিডেটার্স ছিল না, সামনে আসছে, খুবই শীঘ্রই চলে আসবে। তো উই উইল মানে আমরা আসলে টিকিট কেটে উঠবো, আমাদের কাউন্টার সার্ভিসেস হবে। এবং কাউন্টার আসলে এখনো যখন আমরা আসলে বাস স্টপেজ, আসলে কাউন্টার বলতে বোঝাচ্ছে বাস স্টপেজেস বা বাস বেজ আমরা যেখানে করতে চাচ্ছি, সেসব জায়গায় কিন্তু মালিক বা ওনারা যারা, তারা কিন্তু আসলে বা অপারেটর কেউই ওখানে বাস দাঁড়াতে চান না, তারা দাঁড়াবেন ধরেন একদম মোড়ে, মানে আমি মোড়ে দাঁড়াবো। তো আমাদের মিনিমাম ইয়েটা ছিল, আমরা আসলে আপনার স্ট্রিট ডিজাইন গাইডলাইন, আবার মাঝে মধ্যে আমরা আরবান সেকশনটাও ফলো করি, এইচসিএম এর, হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালে। তো আমাদের অ্যাটলিস্ট মানে 30 মিটার, আর যদি এরকম দিতে হয় তাহলে বাস বে করে আলাদা ডিজাইন করে আসলে দিতে হয়, যেন ইন্টারসেকশনটাকে সেটা না করে, তারা সেখানে থামবেন না বা তারা সেটা চান না। তো এইগুলো নিয়ে বেশ খানিকটা ধরেন চললো। এবং ধরেন ওকে, আই অলসো এগ্রি উইথ ইন সাম ওয়েজ যে আসলে আমাদের বেশ ঘন ঘনই বাস স্টপেজ দরকার, এবং বাইরেও আসলে 200-300 মিটার পরপরই বাস স্টপেজ থাকে, বেশ ক্লোজ প্রক্সিমিটি। বাস কখনই খুব হাই স্পিড এখান থেকে ওখানে নিয়ে যাবে না, দ্যাট উইল বি সাম এক্সপ্রেস সার্ভিসেস। বাস উইল বি স্লো বাট ইট উইল সার্ভ এভরিওয়ান। তো আমাদের আসলে ওইভাবেই কিন্তু দেখা গেল যে যারা মালিক তারা আসলে স্ট্যাটাস কো কেন চেঞ্জ করবে, দে আর মেকিং প্রফিটস, দে হ্যাভ এ ইনফর্মাল বিজনেস, and একটা ইনফর্মাল ইনকামের একটা বিষয় আছে। তো তারা দে ডুইং ভেরি গুড বিজনেস, ওয়াই দে উড হ্যাভ টু কাম উইথ আস, অ্যান্ড অলসো আমি যখন ইমপ্লিমেন্টেশনে যাব না। তো এইরকমই আমাদের আসলে ব্যর্থতার মধ্যে দিয়ে চলতে থাকলো। বাট এখন যখন আমরা বললাম যে আফটার 5th অগাস্ট যে আমরা এই 42টা রুট যে ধরেছিলাম এগুলো ঠিক হতে পারে, 42টা অ্যাকচুয়ালি আমার এখন প্রপার কনসালটেন্ট কাজ করছে, আমরা আর সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করছি না, এন্ড আমরা আসলে এবার ইউজ করছি ME4 চলে আসে, ME4 দিয়ে আমরা এবার আসলে পাবলিক ট্রান্সপোর্ট মডেলটা করছি, এন্ড আমরা ডেটা নিয়ে আসছি। মেবি দ্য রুটস উইল চেঞ্জ এগেইন এ বিট, বাট এই 40-42 থাকবে। ঢাকা তো রাস্তা নেই, আপনার রুট এরকম এর মধ্যেই থাকে, আপনি যত পারমিটেশন কম্বিনেশন করেন, রোডস আর মানে, এবং বাস চলার রাস্তা ঢাকায় 300 কিলোমিটার, কারণ আপনার অনেক রাস্তা আছে সোজা কিন্তু আপনি টার্নিং রেডিয়াস নাই, অনেক রাস্তা আছে যেখানে আপনি বাস ঘোরাতে পারবেন না। সো মানে আমার ঢাকা শহরে বাসের নেটওয়ার্ক অনলি মানে 288-90 কিলোমিটার, এবং ঢাকার বাইরে 5টা জেলা যদি আমি নিই, যে নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, এই তাহলে এটা বেড়ে দাঁড়ায় মাত্র 400 কিলোমিটার, আর মাত্র 100 কিলোমিটার বাড়ে। কারণ ওই শহরগুলোর ভিতরে যেমন নারায়ণগঞ্জে একটাই করিডোর আছে, শুধু একটা রাস্তায়, ওয়ান স্ট্রেচ, যেখানে আপনি বাস চালাতে পারবেন, আর কোথাও বাস চালাতে পারবেন না। মানে আমার নেটওয়ার্কস মানে আর সো পুয়ার এনিওয়ে। তো এর মাঝে ওই রকমই থাকবে হয়তো, কিন্তু আমরা এবার খুবই স্ট্রিক্টলি বলেছি যে আমরা আসলে এই কাজটাই করতে চাই, এবং আপনারা যদি এভাবে আসেন, এন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে এভাবেই বাস চালাতে হবে, and you have to come forward with
this company management stuff and everything, and also আপনাকে আমরা যে শর্তগুলো দিচ্ছি এবং যে বাস স্টপ দিয়েছি, তো এখন সেভাবেই চালাতে হবে। তো এখন আমাদের যেটা আমি বলবো যে আমাদের যে পজিটিভ যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে যে right now we can do something, and the operators who were like বা বাস ওনার্স বা তারা আস্তে আস্তে রিয়েলাইজ করছেন যে ওকে, ওই ইনফর্মাল বিজনেস এন্ড এভরিথিং অনেক কিছু চলছে, এখন হয়তো আর ওভাবে চলা যাবে না। সো দে আর কামিং ফরওয়ার্ড। আমরা এই পর্যন্ত 42টা রুটের জন্য প্রায় 250 অ্যাপ্লিকেশনস পেয়েছি, এবং আমরা আসলে সেগুলো ভেরিফাই করছি, সেগুলা অ্যাসেস করছি, অ্যান্ড অ্যাসেস করে আমরা অলরেডি 4-5 বার তাদের সঙ্গে বসেছি, এবং বসে তাদেরকে আমরা আসলে বারবার যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, বাসের বিজনেস আসলে আপনারা যেভাবে করতেছেন এই বিজনেস না। ইটস নট লাইক যে আমি আগে রিক্সার গ্যারেজ ভাড়া দিতাম, এখন বাসের গ্যারেজ ভাড়া দিই, যে আমি বাস আসলে আমি ওই রুট পারমিটটা পেয়েছি, আমি ওই ব্যানারের মালিক, অ্যান্ড যে আসছে তাকে আমি বলছি যে হ্যাঁ তুমি বাস চালাবা, আচ্ছা ঠিক আছে, আমাকে ব্যানারের জন্য এত টাকা দাও, আর তুমি এভরিডে বাস চালাবা। সেই বাসওয়ালা গিয়ে সেটা দিয়ে দিচ্ছে ড্রাইভারকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে যে আপনি তুমি চালায় সারাদিন যে ইনকাম করবে, আমাকে এত টাকা বুঝাই দিলেই হলো, বাকি টাকা তোমার। তারপরে সে মারামারি করছে। এখন ওখানে বাসের কোম্পানির নাম কি, ব্যানারের নাম কি, রুট পারমিট কি, কিছুই ম্যাটার করে না। ড্রাইভারের কাছে গেলে ম্যাটার করে যে দিন শেষে আমাকে দিতে হবে 2000 টাকা ওকে, আর আমাকে তাহলে কামাতে হবে 8000 টাকা, না হলে আমি বাসায় গিয়ে মানে আমার ফ্যামিলিকে খাওয়াতে পারবো না। সো বাকি সব গোল্লা যাক। ওই যে যাত্রী বাস নামার পরে সেই নিচে বাসের নিচে চাপা পড়ে মরে যাচ্ছে, ওর কেয়ার নেই, হি ডাজন্ট কেয়ার। সো আর তাকে যে আমি ব্লেম করবো এটা আসলে ইয়ে না, বিকজ দিস ইজ হাউ উই মেড দিস সিস্টেম। তো আমি আসলে যে ড্রাইভারকে আমাকে এরকমই হতে হবে, কাটছট, তো তাকেও ওরকমই হতে হচ্ছে, তাকে এই ইনকামটা করে আসা যায়। আমি তো সেই সিস্টেমটা আসলে ইয়ে করি না। আর আমাদের একটা পারসেপশন দাঁড়িয়েছে যে এই বাসের পাবলিক ট্রান্সপোর্ট, ওয়ার্ল্ডের কোথাও পাবলিক ট্রান্সপোর্ট মানে ইটস নট এ প্রফিটেবল বিজনেস, অ্যাবসলিউটলি এটা প্রফিট করার জায়গা না। সো ইউ হ্যাভ টু প্রোভাইড সাবসিডি। আমাদের দেশে এখন এই কথাবার্তা বলি, মানে আমি ধানে সাবসিডি দেবো, চালে সাবসিডি দেবো, আমি যে কাজটাই করবো, এনি সার্ভিস সেক্টরে, আমি হেলথ সেক্টরে সাবসিডি দেবো, সব জায়গায় আমি সাবসিডি দেবো, এমনকি মেট্রো রেলে পার ইয়ার আমি হিউজ পরিমাণ সাবসিডি দেবো, ক্যাপিটাল কস্ট বাদ দিয়ে, জাস্ট অপারেশন কস্টে। বাসে অফকোর্স আপনি কি মানে মেট্রো রেলের 20 টাকা ভাড়া, এটা ইটস নাথিং। আর ইনভেস্টমেন্টের কথা বাদ, জাস্ট অপারেশনেই সাবসিডির কথা বলছি আমি। সো কিন্তু বাস সেক্টরে আমি দেবো, বাস ইজ প্রফিটেবল। রেলওয়ে তো রেলও কোনোদিন মানে রেলকেও আমরা যখন বলি যে রেলকে লাভজনক করতে হবে, বেশি করতে হবে, রেল কখনো লাভজনক হয় না, রেলে ইয়ে হয় না। আপনার ওয়ার্ল্ডে খুব কম কোম্পানি আছে, বেশিরভাগ দেশে আমি মানে ইউরোপে থেকেছি, ইউরোপেও মানে সরকারি, এক মনে হয় জাপানে এরা প্রাইভেট মেট্রো কোম্পানি আছে প্রচুর, তো দে মেক প্রফিট ফ্রম দ্য রিয়েল এস্টেট বিজনেস, ফ্রম টিওডি। তো আপনি টোকিও শহরে গেলে মনে হবে যে এই শহরের হাফ মনে হয় মেট্রো রেলই মালিক। মানে যেখানেই দেখবেন যে এনি শপিং মলস, এনিথিং, এনি বিগ বিল্ডিংস, এনি বিজনেস ডিস্ট্রিক্ট owned by Tokyo Metro, owned by JR something. ওকে জমি জমা বিল্ডিং মানে আমাদের যদি বলি ফার দিয়ে যে ভাই ওখানে 5 তলা করা যায়, আচ্ছা তুমি মেট্রো চালাচ্ছ, তুমি ওখানে 10 তলা করো, তাও ভাই আমার মেট্রোটা চালো। সো মেট্রোর টিকিট দিয়ে কিছুই লাভ হয় না, এবং এটা হবে না। Fare capture is 30% is a good number, কিন্তু কখনো কোথাও হয় না আর কি আমাদের দেশে। That's why the bus operations is lot more lucrative. আমার এইখানে মানে আমি এই যে এই পারসেপশনটা থেকে বের হয়ে আসা, এখন মালিকদেরকেও বুঝতে হবে যে ইটস এ সার্ভিস সেক্টর, আমি সার্ভিস দিচ্ছি, তার বদলে কিছু ইয়ে পাবো, তারও মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে আচ্ছা এ তো সাবসিডি সেক্টর, আমি তাহলে কত পারি কামিয়ে নেই, ওই চিন্তাও করা যাবে না। সো এইখানে একটা মনে হয় একটু প্যারাডাইম শিফট লাগবে, এবং আমাদের ওই মেন্টালিটিটা থেকে বের হয়ে আসতে হবে যে ট্রান্সপোর্টেশন ইজ লাইক সার্ভিস সেক্টর, এটা ওই প্রফিট করার বিজনেস সেক্টর না। এবং পাবলিক ট্রান্সপোর্ট আসলে অনেক দেশে ফ্রি, আর আমি আমার দেশে ফ্রি করতে না পারলেও আমাকে সাবসিডি দিতে হবে, এটা আমাদের পলিসি মেকারদের মাথায় আসতে হবে, আমাদের যারা আসলে ব্যুরোক্রেটস তাদের কাছেও থাকতে হবে, যারা অপারেটরস তাদের কাছেও থাকতে হবে। তারাও আবার গিয়ে ওই দাবি করে বসতে পারবেন না যে আমি তো ফ্রি চালাবো, আমাকে অ্যাবসার্ড অ্যামাউন্টে টাকা দেন অ্যান্ড সামথিং দেন, অ্যান্ড অলসো বাস দিয়ে উনি টিওডি করে ফেলবেন, এরকম চিন্তা ভাবনাও আসলে তাকে আনলে হবে না। কিন্তু তাকে
সাবসিডাইজ করতে হবে, এইটা লাগবে, আদারওয়াইজ হি উইল নট সার্ভাইভ। এই যে হিউজ বিজনেস অ্যান্ড যে হিউজ লজিস্টিক্স সেট আপ, অলসো আমাদের সেটা গড়েও ওঠেনি। আমি অনেক সময় নিচ্ছি, কিন্তু মানে আমরা যখন অপারেশনটা খুব মানে হ্যান্ডস অন অ্যাপ্রোচে দেখলাম, আমরা 3টা রুট চালাতাম ডিটিসি এর কমপ্লিটলি সুপারভিশনে, তো আমরা তাদেরকে জিজ্ঞেস করতাম আচ্ছা আপনাদের কস্টটা আমাদেরকে বোঝান তো, মানে আমাদের একটা থিওরিটিক্যাল কস্ট আছে আর তাদের একটা কস্ট আছে। তারা কস্ট বলছে এই যে তেলের খরচ, ড্রাইভারের খরচ, এই খরচ আর বাসের খরচ, মানে বাস কিনেছে প্রতি মাসে মাসে সেটাকে পে ব্যাক করতে হয়। বলো তো আপনার ম্যানেজমেন্ট কস্ট নেই? দে হ্যাভ নো ম্যানেজমেন্ট কস্ট, দে হ্যাভ নো ম্যানেজমেন্ট। বাস নিয়ে সে দিয়ে দিচ্ছে লাইনম্যান মানে গুন্ডা মাস্তানের হাতে, সে রাস্তাঘাট ঠিক রাখে, নানা জায়গায় নানা ঘাটে ঘাটে টাকা পয়সা দিচ্ছে, ওটা আর হলো ড্রাইভার। আমি বললাম do you know that you need some engineers there, you need some planners there, you need to have a proper schedule maintain and everything, ওই লাইনম্যান করে দেয়, লাইনম্যান সব করে দেবে। আর দেন আরেকটা হচ্ছে যে আপনার কি কোনো প্ল্যান আছে যে হাউ ইউ আর গোয়িং টু পে ব্যাক, মানে আপনার দিনের ইনকাম এত হবে, এই হবে অ্যান্ড অল দিস থিংস। আপনি মানে একটা প্রপার বাস কোম্পানি যেভাবে কাজ করে, যে সে আগে ফিজিবিলিটি স্টাডি করে, আগে দেখে যে এই রুটটা আসলে সাকসেসফুল হবে কিনা, ইনকাম হবে কিনা, এরকম এসে মানে বাস নামালে দিন 8-9 হাজার টাকা আয় হয়, ওই দিয়ে আর কি চলে যাবে। যদি ওকে, এই জন্য তো আপনার যখন হয় না, আপনি আমাকেও জানান না, ওকেও জানান না, কাউকে জানান, আপনি আরেক রুটে বাস ঢুকায় দেন। এবং দেখবেন ঢাকা শহরে যত বাস আছে, যত বাস মালিক আছে, তাদের জীবনের মানে বলতে গেলে আমি আসলে বলছি যে জীবনের গোল, লাইফ গোল থাকে মানে শাহবাগ মতিঝিল দিয়ে বাস চালাবো, মানে সবাই ওদিকে যায়, সবাই ওখানে লাভ করে, তো ওইটা হলো শিওর শট। সো দে উইল ট্রাই টু, এই যে তার নিজের কিন্তু আসলে কোনো আইডিয়া নেই, এবং সেই যে কারো থেকে নেবে এটা নেই। ওই ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডি বা এই যে একটা কাজ, এই যে পার্টটা, এই পার্টটা কমপ্লিটলি নট এক্সিস্টেন্ট। আমরা যখন বললাম যে ইউ নিড টু পুট সামওয়ান দেয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু মেক এ প্রপার স্ট্রাকচার, অর্গানোগ্রাম, অ্যান্ড এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি আমাকে প্রপোজাল দিবেন যে ওকে এই রুটটা বা এই জায়গাটা প্রফিটেবল হচ্ছে না, লেটস চেঞ্জ দিস, অর হাউ ক্যান উই মেক ইট প্রফিটেবল। আপনি অথরিটি, আমি অপারেটর, আমি ম্যানেজার, সো আমাদেরকে বসে দিয়ে, দে ডোন্ট হ্যাভ দ্যাট। এবং আমরা যখন বললাম তখন তারা বলে স্যার এ তো একটা বাড়তি খরচ, এদিকে কি হবে, এদিকে কি হবে, এর থেকে স্যার ওই রাস্তায় কয়েকটা লোক বসাই দিছি আর ওই ড্রাইভার বসাই দিছি, রাস্তায় টুল নিয়ে বসে থাকে, ও দিয়েই মানে টুল নিয়ে বসে থাকে, মানে ও আসলে লাইন ম্যানেজ করে, এই বাস আসলো কিনা, পরে আসলো কিনা, এ দিয়েই স্যার হেভি হয়ে যায়। নাকি একটা ওই যে টুলে বসো একটা মোটরসাইকেল কিনে দেবো স্যার, ও ঘুরে ঘুরে দেখবে, মানে ঘুরে ঘুরে দেখার কিছু তো না, দিস ইজ লাইক সাম ইঞ্জিনিয়ারিং, সাম সায়েন্স। আপনি মানে আমাদের মানে অপারেটার্স নিয়ে তারাও মানে আরেকটু যদি একটু প্রফেশনাল এবং একটু ইয়েরা যদি আসতো, এই জিনিসটা কিন্তু আমাদের ভেরি মানে ভালোও বলবো খারাপও বলবো, স্যাডলি আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলোতে কিন্তু এটা হয়ে গেছে। ঢাকা কক্সবাজার, ঢাকা চিটাগাং রুটের আপনি যদি বাস দেখেন, সোহাগ বলেন, গ্রিনল্যান্ড বলেন, বলেন, দে হ্যাভ দেয়ার ওন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট সফটওয়্যার ডেভেলপড বাই বিগ ফার্মস ইন বাংলাদেশ, যে কোন বাসে কোন পাসটা কোন সময় নষ্ট হচ্ছে, দে হ্যাভ এন ইনভেন্টরি, দে হ্যাভ এ সফটওয়্যার ফর দ্যাট, অ্যান্ড ইটস ভেরি গুড। আমি বলবো যে হ্যাঁ, আমাদের যে মানে ইঞ্জিনিয়ারিংটা আমাদের নিজের থেকে করা, বাংলাদেশের জন্য করা, বাট ইফ ইউ কম্পেয়ার দিস উইথ এনি জাপানিজ কোম্পানি বা এনি ইউরোপিয়ান কোম্পানি, খারাপ হবে না। অ্যান্ড তাদের ড্রাইভারও ম্যানেজ করে এভরিথিং, দে ডিড এভরিথিং, বিকজ ওখানে তারা দেখছে যে প্রফেশনাল না হলে মানে লক্কর বাস আর আমার গ্রিন লাইনের বাস বা সোহাগের বাস, আমি ভালোটাই কেন চলবো, বিকজ দে হ্যাভ দ্যাট, মানে তাদের বাস রাস্তায় নষ্ট হয়ে পড়ে যাবে না, তাদের ড্রাইভার ঘুমায় যাবে না। সো আমি যে হয়তো ফ্লাই করতে চায়, সে যদি টিকিট না পায় সেও বাসে গিয়ে উঠবে, বা একজন বাইরে থেকে কেউ আসলে, বা 90% জনগণ যারা আসলে ফেয়ার তো খুব কম না, যারা অ্যাকচুয়ালি কক্সবাজার বা সিলেট বা এই যাওয়াটা এফোর্ড করতে পারে, দে উইল, যারা এইটুকু পে করতে পারে তারা একটুকু এক্সট্রা পে করে ভালো সার্ভিসটাই নেবে, বিকজ ইটস সেফার অ্যান্ড ইটস রিলায়েবল। তারা আসলে ওখানে চলে গেছে। আমাদের এই আরবান সেক্টরে আসলে তো স্যাড পার্ট ইজ যে আরবান সেক্টরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, ম্যানেজমেন্ট গড়ে ওঠেনি। আপনার মানে এই ইন্টারডিস্ট্রিক্ট বাসে যে ওনার বা ইয়ে, সে শুধু মাস শেষে রিপোর্টটা দেখে আর কিছু দেখে না।
আর যে ড্রাইভার সে শুধু জানে যে তার এই সময় শিডিউল, এই সময় তাকে বাস নিয়ে যেতে হবে, দ্যাটস ইট। আর এই সেক্টরে দেখা যায় মালিকও একটা বেত নিয়ে রাস্তায় দাঁড়ায় আছে আর ড্রাইভার হচ্ছে গাড়ি চালাচ্ছে, তুই দেরি করলি কেন, তুই টাকা দিলি না কেন, মানে রিক্সা, সিএনজি, বাস চালানো মানে গ্যারেজ ভাড়া দেওয়ার কোনো ডিফারেন্স নেই। আমরা এই জায়গাটায় আমাদের ডেভেলপমেন্টটা খুব খারাপ। সার্ভিস মাইন্ডসেটটা আই থিংক টোটালি নট দেয়ার। আমাদের শেষ করব দুজনের কাছে একটা একটা করে লাস্ট কোশ্চেন। আপনার কাছে হচ্ছে ধ্রুবের কাছে লাস্ট কোশ্চেন, সরকারের এই সেক্টর ঠিক করার জন্য কতগুলো এখন প্রজেক্ট আছে এবং আমাদের কিছু পজিটিভ কিছু শোনেন। আমরা সবকিছু তো শুনলাম হতাশ, হচ্ছে না না, হতাশ হওয়ার কিছু নেই। আমি যেটা বললাম যে যেমন আমাদের যে নেই তা না, আমরা সিগন্যাল ভালোই মানি, আমাদের বাংলাদেশে তৈরি করা সিগন্যাল ক্যান্টনমেন্টই ইউজ হচ্ছে, অ্যান্ড ভেরি রুডিমেন্টারি সিগন্যাল, বাট দে আর ওয়ার্কিং ভেরি ফাইন, ভেরি চিপ বাট ভেরি গুড। হয়তো ওই যে সিনক্রোনাইজ না বা একটার সাথে একটা কানেক্টেড না, বাট সেটা করা যাবে, এটা এমন কোনো কঠিন কিছু না। তারপরে এই যে বললাম যে আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার হয়ে যায়, আমাদের বাস সেক্টর, ইন্টার ডিস্ট্রিক্ট দেখেন চমৎকার, টিকেটিং থেকে শুরু করে অল দ্য সার্ভিস সেক্টর ভেরি গুড। আমাদেরকে খালি রেপ্লিকেট করতে হবে, আমাদের একটু বুঝতে হবে। আর সরকার থেকে যদি বলেন যে বাস রুট রেশনালাইজেশন প্রজেক্ট চলছে, অ্যান্ড এই কাজটাও চলছে যে ঢাকা শহরে বাসগুলোকে একসঙ্গে করে আনা, রেশনালাইজ করে একসঙ্গে একটু রিস্ট্রাকচার করা। আর বিআরটি লাইন 3 এটা চালু করবার চেষ্টা চলছে, কাজ চলছে। হোপফুলি হয়তো এই বছর না হলেও সামনের বছর, মানে 25-এর শেষে বা 26-এর শুরুর দিকে হয়তো ইট মে ওয়ার্ক। MRT, we are trying our best to provide more feeder service and try to integrate সবকিছু আসলে MRTর সঙ্গে, কারণ এটা আসলে একটা ব্যাকবোন দাঁড়িয়ে যখন গেছে, এখন লেটস সি হাউ উই ক্যান এমফেসাইজ অন দ্যাট। আর এর সঙ্গে আমাদের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান STP যেটা ঢাকা শহরে, সেটা আপগ্রেডেশনের কাজ চলছে আমরা চেষ্টা করছি আসলে বের হয়ে আসতে কনভেনশনাল থিঙ্কিং অ্যান্ড ওই যে ট্র্যাডিশনাল প্ল্যানিং সেগুলোর থেকে একটু, যে বিকজ উই আর নাও acknowledging that we need circular bus services, we need this informal transport. রিক্সাকে আসলে তুলে দিলে হবে না, রিক্সা কোথাও যাবে না, বাট এটাকে কিভাবে মিটিগেট করা যায় সেই মেজার, আমরা আসলে সফট মেজার অ্যান্ড অলসো দোজ থিংস সেগুলোকে আসলে নিয়ে আসার, যে হ্যাঁ মেইন রোডে হয়তো রিক্সা চলবে না, এটা সম্ভব না, তাহলে আমার স্পিড কমে যাচ্ছে, কিন্তু আমার ভিতরে গলিতে আমি কি চিন্তা ভাবনা করবো, এই জিনিসগুলো আগে হয়নি, এই জিনিসগুলো আসলে আগে চিন্তা হয়নি, আমাদের এন্ড থেকে কেউ কিছু করেনি। একটা জিনিস হচ্ছে যে, সরি আসলে একটু বড় করে ফেলছি, যে ধরুন foreign consultants and others, they will always come and they will provide many ideas, many things, কিন্তু যখন দেখবেন যে আমি যে রিসিভিং এন্ডে আমরা যারা আছি, আমরা যদি আসলে জিনিসটাকে বুঝে নিতে না পারি, why he would work harder, মানে উনি কেন করবেন, উনি দেখছেন যে আচ্ছা আমি 5টা লাইন ডিসি মেট্রো, এরপরে টিওডি করতে হবে, সেগুলো আমি বলছি না, এবং এগুলার ফিডার সার্ভিস কি হবে সেটা বলছি না, কিন্তু যে ক্লায়েন্ট সে তো বোঝে না, সে তো কিছু বুঝে নিচ্ছে না। মানে আমার টিচার যদি ধরেন 3 স্টেপে একটা ম্যাথ করলেই আমাকে ফুল মার্কস দিয়ে দেয়, আমি 7 স্টেপ কেন করবো? why should I go that far? মানে সো আমার যেটা মনে হয় অ্যাটলিস্ট আমাদের রিসিভিং এন্ডে আমাদের ক্যাপাসিটি অনেক বাড়ছে, উই ডু আন্ডারস্ট্যান্ড, অ্যান্ড অলসো রাইট নাও তারা যে আসলে ট্রান্সপোর্টেশন মডেল বা ডিমান্ড মডেলিংগুলো দিয়ে যাচ্ছে, আমাদের ফোরকাস্টিংগুলো দিয়ে যাচ্ছে, আমাদের অন্যতম কাজ হবে আসলে সেগুলোকে রিপ্রোডিউস করতে পারা দেশে। অ্যান্ড আমাদের অন্যতম সমস্যা আমাদের স্যালারি স্ট্রাকচার, এই স্যালারি স্ট্রাকচার দিয়ে nobody will love to work, nobody will মানে আপনি এগুলো কাজকর্ম শিখলেন করলেন, then within 2-3 years you can go abroad with probably 20 times salary, with 20 times salary. Why will you stay in Bangladesh or in Dhaka? So এটা একটা প্রবলেম, বাট at least আমরা আশার খবর হচ্ছে we are trying to get away from this traditional conventional planning thinking, and also we have a better capacity now to develop what the consultants are providing us, and data and all this stuff, যে হয়তো বেটার প্ল্যানিংটা সামনে পাবেন, ইমপ্লিমেন্টেশন
We don't know, but at least we will put up the solutions, and we will also put suggestions how to implement this and how to manage this. কারণ এটা ছাড়া আসলে হবে না এখন at the end of the day কিভাবে ওনারা করবেন কিনা এটা অলওয়েজ পলিসি মেকার্স ডিসিশনস এন্ড ডিসিশন মেকার্স উইল মেক দ্যাট ডিসিশন। আপনার কাছে হচ্ছে শেষ প্রশ্ন। তো আপনি তো অনেক সাজেশন দিলেন, তো আপনার মানে বাংলাদেশে আমরা আপনি কি পজিটিভ কিছু দেখতে পেয়েছেন? আমি সেটা দিয়ে শেষ করতে যাচ্ছি। না, পজিটিভ তো ডেফিনেটলি আছে, যেমন আই থিঙ্ক আমরা বললাম যে there are case studies where যেসব ম্যানেজমেন্টের কথা বললাম ওগুলো সাকসেসফুল হচ্ছে, কিন্তু ওগুলাকে আমরা হাউ ক্যান উই স্কেল ইট, হ্যাঁ। এবং একটা জিনিস দেখেন, সবাই কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি, আমি সেলফিশ বলবো যে উই আর অলওয়েজ ফাইটিং ফর হাউ উই ক্যান অ্যাডভান্স আওয়ারসেলভস, রাইট না? রাস্তায় কিভাবে একটু আগে যাব, এই কনসেপ্টটা যদি আমরা একটু মানুষজনকে বোঝানোর চেষ্টা করি যে হ্যাঁ দিস ইজ ফর ইয়োর ওভারঅল গুড, তখন কিন্তু মানুষজনই আমাদের ওই ফোর্সটা আছে যে দে ক্যান ওয়ার্ক টুয়ার্ডস। You know, August 5th brought a new perspective for everything for us, তাই না? সো এই জিনিসটা যে এখন আছে যে এই বাংলাদেশ 2.0, August 5th, রিফর্ম, সংস্কার, যেটাই বলেন, এই স্পিরিটটাকে যদি আমরা এখন একটু স্ট্রংলি এনফোর্স করি, যে মানুষজনকে দেখায় যে ঠিক আছে, উই আন্ডারস্ট্যান্ড ইয়োর ইকোনমিক পার্সপেক্টিভ ফ্রম ইয়োর বিজনেস পয়েন্ট অফ ভিউ, এবং বাট ফ্রম দ্য সার্ভিস সেক্টর পয়েন্ট অফ ভিউ, how we can manage both of them, so everybody, it's a win-win situation. এবং and I think overall in general, you know, the traveling public যারা এই রিসোর্সগুলা এই ইন্ডাস্ট্রিকে dependent or use করবে, they can use it more if we can give them a better choice, better opportunities, and so I think there are a lot of opportunities out there. We just have to take some bold decisions. We just have to follow through. এবং I think Dhruva একটা কথা বললো যে we need to have the right people at the right seats who understands the science and the engineering, and you know, and also dedicated to make sure that we are getting the right product from the consultants, from the contractors, operators, so that everybody, you know, it's a holistically at a better system. So. ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। আর যারা দেখলেন কষ্ট করে, তাদের জন্য হচ্ছে বলি যে নিরাপদ সড়ক আন্দোলন থেকে আসলে এই জেনারেশনের উৎপত্তি, এবং তারাই হচ্ছে 5ই আগস্টে আমাদেরকে দেখিয়েছে নতুন বাংলাদেশের স্বপ্ন। তো তাদের যে শুরুটা হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন থেকে, আমরা সেই নিরাপদ সড়কটাই চাই। আপনারা হচ্ছে এখানে প্রশ্ন করে যাবেন, আমরা আশা করি আমরা ভবিষ্যতে আরো বেশ কয়েকটা এরকম কোশ্চেন সেশন নিয়ে আসবো, যাতে আমরা আরো জানতে পারি এবং আমরা আগাতে পারি। ধন্যবাদ সবাইকে।